ওকে, চল। তো আগের দিন আমাদের এই চ্যাপ্টার ইকোনমিক বোটানি অ্যান্ড জুলজিতে আমরা 20 অবধি করেছিলাম, ঠিক আছে, যেখানে মিল্ক ফ্যাটের কোয়েশ্চেনটা লাস্ট ছিল। তো এই অবধি বাড়িতে রিভাইজ হয়েছে। আহ, বাড়িতে রিভাইজ করেছিস পুরোটা? ওকে, এবারে আজকে 21 থেকে হচ্ছে। ফার্স্ট কোয়েশ্চেন আছে রাষ্ট্রীয় গোকুল মিশন নিয়ে। রাষ্ট্রীয় গোকুল মিশন যেটা ইউনিয়ন গভর্নমেন্টের দ্বারা লঞ্চ হয়েছিল ওই 2019-এর আগে, অবভিয়াসলি। জিজ্ঞেস করছে সেটা কি, মানে কোন পারপাসে লঞ্চ হয়েছিল রাষ্ট্রীয় গোকুল মিশন। তো রাষ্ট্রীয় গোকুল, গোকুল মানে গরুর সাথে রিলেটেড হবে, এবং এখানে চারটে অপশানই প্রায় গরুর সাথে রিলেটেড আছে। রাষ্ট্রীয় কোনটা এখানে আনসার হবে? রাষ্ট্রীয় গোকুল মিশন। ডেভেলপিং হাই, না, ডেভেলপিং হাই মিল্ক ইল্ডিং ক্রাউ ব্রিডস এটা অ্যাকচুয়ালি নয়, প্রোটেক্টিং দ্য ইন্ডিজেনিয়াস ব্রিডস অফ কাউস। তার মানে আমাদের যে সমস্ত কাউ ব্রিড রয়েছে, আমাদের যে সমস্ত নিজস্ব কাউ গরুর জাত রয়েছে, সেইগুলোকে প্রোটেক্ট করা, সেটা রাষ্ট্রীয় গোকুল মিশনের মেন পারপাস। ঠিক আছে, পরেরটায় আসছি। জিজ্ঞেস করছে দ্য ফেমাস ব্রিড অফ দ্য গোট হুইচ ইজ স্পেশালি ইউজ ফর মিট পারপাস, শুধুমাত্র মাংসের পারপাসে ইউজ হয় এবং লার্জ স্কেলে পাওয়া যায়, সেটাই কি বলে? গোট, ছাগলের কোন প্রজাতি মিটের জন্যই অনলি চাষ করা হচ্ছে? তো মাথায় রাখবে যমুনাপারি, ঠিক আছে, যমুনাপারি। ওকে, এই ছাগলের যে ব্রিডটা, যেমন মুরগির ক্ষেত্রে পোলট্রি, ঠিক তেমন ছাগলের ক্ষেত্রে হচ্ছে যমুনাপারি। ওকে, বা প্রচুরভাবে চাষ করা হয় এবং সেটা অনলি মাংসের জন্যই একে চাষ করা হয়। পরেরটা গাড্ডি অ্যান্ড বেটাল, এটা কিসের ব্রিড? গাড্ডি অ্যান্ড বিটাল কিসের ব্রিড? গাড্ডি অ্যান্ড বিটাল হচ্ছে না গোটের ব্রিড। গাড্ডি গোট, গাড্ডি গোট, আর বিটালও গোট, ঠিক আছে। পরেরটা হুইচ অফ দ্য ফলোইং স্টেট হ্যাজ হাইস্ট নাম্বার অফ পোলট্রি, লার্জেস্ট নাম্বার অফ পোলট্রি। সবচেয়ে বেশি পোলট্রি কোথায় আছে, মানে পোলট্রি চাষে সব থেকে বেশি মেন জায়গা কে উঠে আসছে? ইভেন এই পার্টিকুলার স্টেটটা এগ প্রোডাকশানেও ফার্স্ট। কি বললাম? এগ প্রোডাকশানেও এই পার্টিকুলার স্টেটটাই কিন্তু ফার্স্ট। কে সেটা? সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, যেখানে পোলট্রি হাইস্ট আছে, প্লাস এগ প্রোডাকশানেও কিন্তু সেটা সব থেকে বলতে পারিস সে কিন্তু ফার্স্ট সমস্ত স্টেটের মধ্যে। নিউ ক্যাসেল ডিজিজ অফ পোলট্রি ইজ কজড বাই। তো পোলট্রির মধ্যে আমরা জানি ডিজিজ হয় এবং সেটা ভাইরাসের জন্য হয়, তাহলে সেটা হচ্ছে, হ্যাঁ, ভাইরাস। তাহলে এটা কত? H5N1, H5N1, ঠিক আছে। আর সোয়াইন ফ্লু হচ্ছে H1N1, ঠিক আছে। এটা জিজ্ঞেস করে মাঝে মাঝে, নোট করে রাখবি এটা, যে কোথায় কোন ভাইরাসটা কোথায় মানে আমরা অ্যাসোসিয়েটেড করি। তার মধ্যে যদি আমরা H5N1 ভাইরাস করি, তাহলে H5N1 হয়ে যাবে বার্ড ফ্লুয়ের ভাইরাস, ঠিক আছে। H5N1, ওকে। অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা বলা হয় এটাকে। কী বলা হয় এটাকে? এটাকে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জাও বলা হয়। হ্যাঁ, অ্যাভিয়ান কারণ পাখিতে হয়, তাই অ্যাভিয়ান, ঠিক আছে। অ্যাভিস মানে তো পাখি, তাহলে অ্যাভিয়ান মানে পাখিতে হয়, তাই অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা বলা হয়। আর এদিকে H1N1 যেটা, সেটাকে সোয়াইন ফ্লু বলা হয়। সেটা হচ্ছে সোয়াইন ফ্লুয়ের একটা বড় রিজন, ঠিক আছে। পরেরটা আছে কার্ল টো প্যারালাইসিস ডিজিজ ইন পোলট্রি। কার্ল টো মানে পা বেঁকে যাওয়া, ঠিক আছে। পোলট্রিতে একটা প্যারালাইসিস ডিজিজ হয়। এবার জিজ্ঞেস করছে এটা কার অভাবের জন্য হয়, নাকি কোনো কিছু ভাইরাস ব্যাকটেরিয়ার জন্য হয়। এক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে ভিটামিন B2, ঠিক আছে। ভিটামিন B2 এর অভাবের জন্য আমাদের এই কী বলে, কার্ল টো প্যারালাইসিস যে ডিজিজটা, সেটা কিন্তু এই কারণে হয়ে থাকে। ওকে, নেক্সট যাচ্ছে। জিজ্ঞেস করছে কাল্টিভেশন অফ ফিশেস ইন আর্টিফিশিয়ালি প্রিপেয়ার্ড পন্ড অর ওয়াটার বডিজ ইজ কল্ড। মাছের চাষ আর্টিফিশিয়ালি প্রিপেয়ার্ড পন্ড বা ওয়াটার বডিতে হয়, তো সেটাকে বলা হচ্ছে কি বলে? না, মাছকে পিসি কালচার বলে, অ্যাকোয়া কালচার বলে কিছু হয় না, পিসি কালচার বলে। ভার্মি কালচার যেটা, সেটা হচ্ছে আমাদের আর্থওয়ার্ম বা কেঁচো চাষ, সেটাকে ভার্মি কালচার বলা হয়।
আর এগ্রিকালচার নিয়ে তো কোনো প্রশ্ন করবেই না, তো ভার্মি কালচারটা হচ্ছে কেঁচো চাষ। ওকে, পরেরটা, ফিশারি ডাজ ইনক্লুড দ্য রিয়ারিং, ক্যাচিং অ্যান্ড প্রসেসিং অফ। ফিশারির মধ্যে তিনটে জিনিস থাকে, কিন্তু এই তিনটে জিনিস কার কার করা হয় এটা জিজ্ঞেস করেছে। তো তিনটে তিনটে করে অপশান আছে, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এটাও করা হয়, এটাও করা হয়, এটাও করা হয়। অল অফ দ্য অ্যাবাভ আনসার হয়ে যাচ্ছে। ঠিক আছে, ফিশারির মধ্যে এগুলো সবই চাষ করা হয়। ফিশারি মানে শুধু মাছ নয়, ক্র্যাব, কোরাল সবই চাষ করা হয় ফিশারির মধ্যে। পরেরটা জিজ্ঞেস করছে কমন ফ্রেশ ওয়াটার ফিশ এর নাম কি। তো ফ্রেশ ওয়াটারের মধ্যে কাতলা তো পাওয়া যাচ্ছে, তার সাথে রোহু তো পাওয়া যাচ্ছে, দুটোই পাওয়া যাচ্ছে, তার মানে অল অফ দিস হয়ে যাচ্ছে। হ্যাঁ, কার্প, কার্প, কার্প হচ্ছে বেসিক্যালি কমন কার্প। এখানে ওই একটা আমাদের এই স্বাদু জল বা যেটাকে বলা হচ্ছে পরিষ্কার জল, সেই জলেরই মাছ কমন কার্প। ঠিক আছে, নেক্সট, সাম কমন ম্যারাইন ফিশেস আর। ম্যারাইন সামুদ্রিক, সামুদ্রিকের মধ্যে পমফ্রেট পাওয়া যায়, হিলসাও পাওয়া যায়, অল অফ দিস রাইট। ফিশ লিভার অয়েল কোন কোন ভিটামিনের একটা বেশ ভালো জোগান। ফিশ লিভার অয়েল, দেখ ভিটামিন এ তো আমরা জানি সবাই ফিশ লিভার অয়েলে থাকে, কিন্তু তার সাথে আরেকটা থাকে, সেটা কি, এ অ্যান্ড ডি। ভিটামিন এ মানে রেটিনল, আর ভিটামিন ডি মানে হচ্ছে কি, ক্যালসিফেরল। নেক্সট ওয়ান, হুইচ অফ দ্য ফলোয়িং ফিশ ইজ ইউজ টু কন্ট্রোল দ্য মস্কিটো পপুলেশন। মশার মানে সংখ্যা সে কন্ট্রোল করতে পারে, কারণ সে মস্কিটো লার্ভা খায়। জিজ্ঞেস করছে কোন মাছটাই কাজটা করে। জিজ্ঞেস করছে কোন মাছটাই কাজটা করে, তো অবভিয়াসলি এটা গাম্বুসিয়া অ্যাফিনিস। মাছটা অ্যাকচুয়ালি নাম গাম্বুসিয়া, এটা বিজ্ঞানসম্মত নাম দেওয়া আছে গাম্বুসিয়া অ্যাফিনিস। পরেরটা, মোস্ট কমন হানি বি স্পেসিস ইন ইন্ডিয়া। হানি বি স্পিসিস, তো মোস্ট কমন হানি বি স্পিসিস অ্যাপিস ইন্ডিকা। বাকিগুলো আছে, কিন্তু বাকিগুলো কমন না। সবচেয়ে কমন যেটা সেটা অ্যাপিস ইন্ডিকা। ঠিক আছে, পরেরটা, সেরিকালচার ইজ দ্য প্র্যাকটিস অফ। সেরিকালচার মানে রেয়ারিং সিল্কওয়ার্ম ফর সিল্ক, অবভিয়াসলি। সিল্ক ইজ কম্পোজড অফ, দুটো প্রোটিন থাকে সিল্কের মধ্যে। জিজ্ঞেস করছে কোন দুটো প্রোটিন থাকে সিল্কের মধ্যে। না, ফাইব্রোইন অ্যান্ড সেরিসিন, ফাইব্রোইন অ্যান্ড সেরিসিন। ঠিক আছে, কী কী থাকে, ফাইব্রোইন অ্যান্ড সেরিসিন। হ্যাঁ, ঠিক আছে, ওকে, এটা ক্লিয়ার। চলো পরেরটাই যাই। পরের প্রশ্নের পরের যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে বায়োটেকনোলজির ওপর আমাদের চ্যাপ্টার আছে। তো বায়োটেকনোলজি খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারের মধ্যে আমরা বায়ো মানে বলতে পারিস জৈব জিনিসগুলো প্রত্যেক দিন জীবনের লাইফে কিভাবে ইউজ করা হচ্ছে, বা কোন কোন জিনিস একদম আপডেটেড। এখানে বেশিরভাগ ক্ষেত্রে বলতে পারিস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে অনেক কোয়েশ্চেন হয় এই বায়োটেকনোলজিতে। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, কাটিং অফ ডিএনএ অ্যাট স্পেসিফিক লোকেশন বিকাম পসিবল উইথ দ্য ডিসকভারি অফ কি। আমরা জানি ডিএনএ একটা খুব ছোট পার্ট, রাইট। ডিএনএ একটা খুব ছোট পার্ট, এবং ডিএনএ কিছুটা এরকম হেলিক্যাল স্ট্রাকচারে থাকে, যেটা ওয়াটসন অ্যান্ড ক্রিক প্রথমবার আবিষ্কার করলেন। ঠিক আছে, মজাটা হচ্ছে এই ডিএনএ কাট করা যায়, কাট করা যায়। কাট করা যায় মানে ধরুন একটা কাঁচি রয়েছে, ঠিক আছে, এই কাঁচি দিয়ে ডিএনএ কাট করা যায়, এখান থেকে কাট করা যায়, এখান থেকেও কাট করা যায়, কেটে অন্য জায়গায় জোড়া যায়। এটাকে কাটিং অফ ডিএনএ বলা হয়। এবার এইটা সম্ভব হয়েছে সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্টের কারণে। জিজ্ঞেস এটা করছে যে এটা কার জন্য সম্ভব হয়েছে।
কাটিং অফ ডিএনএ? অপশন সি, কাটিং অফ ডিএনএ বিভিন্ন লোকেশনে বা ডিফারেন্ট লোকেশনে যদি সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে সেটাকে জিজ্ঞেস করছে যে এটা কার জন্য সম্ভব হয়েছে। তো এখানে একটুখানি ব্যাপারটা শুনে রাখ যে কাটিং অফ ডিএনএ যেটা সেটা এমনিতে ডিএনএর মধ্যে কী ধরনের চার্জ থাকে? এমনিতে ডিএনএর মধ্যে নেগেটিভ চার্জ থাকে, এটা সবসময় মাথায় রাখ। ডিএনএর মধ্যে কী ধরনের চার্জ থাকে? নেগেটিভ চার্জ থাকে, ঠিক আছে। কাটিং অফ ডিএনএ, কাটিং অফ ডিএনএর জন্য আমার রেস্ট্রিকশন এনজাইমটা দরকার পড়বে, তার মানে হবে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। কাটিং অফ ডিএনএর জন্য মাথায় রাখবি রেস্ট্রিকশন এন্ডোক্লিউনাইজ যেটা সেইটা দরকার পড়ছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে উইথ দ্য ডিসকভারি অফ, মানে কোন জিনিসটা ডিসকভারির সাথে এটা হয়েছে, তো সেটা হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। ওকে, ডিএনএ নেগেটিভলি চার্জ থাকে এবং ওই নেগেটিভলি চার্জের একটা ডিএনএকে আমরা কি করতে পারি, চাইলে সেটাকে আমরা কাট করতে পারি, ঠিক আছে, চাইলে সেটাকে আমরা কাট করতে পারি। এটার প্রশ্নের আনসারটা এরকমও থাকতে পারতো এন্ডোনিউক্লিয়াস যেটা, ঠিক আছে, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, সেটাকেও কিন্তু আমরা এখানে আনসার হিসেবে ধরতে পারতাম, এখানে সেটাও থাকতে পারতো অপশান হিসেবে। তো রেস্ট্রিকশন কথাটা থাকবে এই কোয়েশ্চেনটা যদি থাকে। ওকে, আচ্ছা, এটা মাথায় রাখ যে ধরে নে কোনো একটা ডিএনএর পোর্শনে কী করা হলো, কোনো একটা কাট দেওয়া হলো, ঠিক আছে, কোনো একটা ডিএনএর পোর্শনে কোনো একটা কাট দেওয়া হলো, তাহলে এই ডিএনএর পোর্শনটা অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে ফসফোডিএস্টার বন্ড দিয়ে। ডিএনএ পোর্শনগুলো অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে কি দিয়ে? ফসফোডাইস্টার বন্ড দিয়ে, ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা দিয়ে এই জিনিসটা তৈরি হচ্ছে। ওকে, তো এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে ওই ফসফোডাইস্টার বন্ডটাকে সে কাটছে এবং কেটে তুই যদি চাস ওটাকে অন্য কোথাও জুড়তে পারিস, সেটাকে বলা হয় ডিএনএ কাটিং। ওকে, কমপ্লেক্স ব্যাপার। পরেরটাই যাচ্ছি, হোয়াট ইজ দ্য পারপাস অফ রেস্ট্রিকশন এনজাইম ইউজড ইন জেনেটিক ইঞ্জিনিয়ারিং? এই রেস্ট্রিকশন এনজাইমের কথাই জিজ্ঞেস করলো, যেটা এর আগে আনসার হলো, রাইট? তার মানে দেখ পারবো আনসারটা করতে, ওপরে কোশ্চেনটা ঘুরিয়ে নিচে দিয়ে দিয়েছে। ইয়েস, কাটস ডিএনএ এর স্পেসিফিক বেস সিকোয়েন্স। তা মাথায় থাকবে, নোট করে নে দরকার পড়লে, যে ডিএনএ কাটার জন্য, মানে কাটিং ডিএনএর জন্য আমার বেসিক্যালি দরকার কি পড়ে, দরকার পড়ে এই জিনিসটা, নোট করে নিবি। একই কোয়েশ্চেন দুবার তিনবার জিজ্ঞেস করছে, মানে এনাফ ইম্পর্টেন্ট, রাইট? চলো, নেক্সট ওয়ান হচ্ছে জিজ্ঞেস করছে ভাই, ইউজিং হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং টেকনিক্স ইজ ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ডান? ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং যে করা হয় সেটা কার মাধ্যমে করা হয়? তোমাদের ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং যেটা, সেটা কিন্তু কার জন্য? সাদার্ন ব্লটিং দিয়ে করা হয়। কাকে দিয়ে করা হয়? সাদার্ন ব্লটিং। তুই ভাবছিস পরীক্ষা এগুলো কীরকম আসবে, পরীক্ষায় হয়তো কে এই সাদার্ন ব্লটিং দিয়ে কোশ্চেন দেবে, নয় যে কোশ্চেনটা আছে অ্যাজ ইট ইজ তুলে দিয়ে দেবে। তাই নোট যদি কার না করে রাখিস তখন কিন্তু সমস্যায় পড়বে। ঠিক আছে, বোঝা গেল? চলো পরেরটা জিজ্ঞেস করছে, হুইচ ওয়ান অ্যামাং দ্য ফলোয়িং ইজ দ্য কেমিক্যাল নাইভস অর সিজার্স
used in genetic pioneering. কেমিক্যাল সিজার হিসেবে মানে কাজ করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। একটু আগে পড়ছিলাম ডিএনএ কাটার জন্য কি ইউজ করা হয়? কি ইউজ করা হয়? এন্ডোনিউক্লিয়াস। অ্যাকচুয়ালি কি বলছে পুরো কথাটা কি? মানে ডিএনএ কাটার জন্য কি ইউজ করা হচ্ছে? রেস্ট্রিকশন এনজাইম বা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, এটা ইউজ করা হচ্ছে। কারেক্ট। এখানে কি হবে? এখানেও সেম আনসার। কোনটা আনসার হবে? সি নাম্বার, এন্ডোনিউক্লিয়াস। পরেরটা, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কেমিক্যালস ইজ which one of the following chemicals is used to fuse plant protoplast in genetic engineering? প্ল্যান্ট প্রোটোপ্লাস্টকে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে রাখতে হবে বা ফিউজ করতে হবে বা এক করে দিতে হবে, তাহলে সেটাকে জিজ্ঞেস করছে কোনটাকে আমরা ইউজ করব। এবারে এটা না জানা থাকলে কোয়াইট স্বাভাবিক যে এটা আনসার আমরা দিতে পারবো না। তো এটা মাথায় রাখবে, এটা পলিইথিলিন গ্লাইকল। ঠিক আছে, কোন ফিউজ প্ল্যান্ট প্রোটোপ্লাস্ট ইন জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটা আনসার হবে পলিইথিলিন গ্লাইকল। ওকে, ক্লিয়ার? পরেরটা, পিসিআর স্ট্যান্ডস ফর, চেনা চেনা লাগছে? আরটিপিসিআর বলা হতো। আরটিপিসিআর এর পিসিআর পোর্শনটা রয়েছে। কোভিডের সময় এই টেস্টটাই করা হতো। তাহলে কী হবে? পিসিআর পলিমারাইজ চেন রিয়াকশন। আর পুরোটার নামটা কি? রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারাইজ চেন রিয়াকশন। কি বললাম? রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারাইজ চেন রিয়াকশন। সেটাই কি বলবো? সেটাকে বলবো আরটিপিসিআর। ঠিক আছে, তাহলে কোনটা এখানে আনসার হয়ে যাচ্ছে? পলিমারাইজ চেন রিয়াকশন নাম্বার বি। ওকে, পরেরটা, ট্যাক পলিমারাইজ এনজাইম ইজ ফাউন্ড ইন। ট্যাক, TAQ। ট্যাক পলিমারাইজ এনজাইম কিসে পাওয়া যায় জিজ্ঞেস করছে। ট্যাক পলিমারাইজ এনজাইম কিসে পাওয়া যায়? তা একদমই সিম্পল আনসার, ট্যাক পলিমারাইজ এনজাইম। হ্যাঁ, প্রথমেরটা থার্মাস অ্যাকোয়াটিকাস। থার্মাস অ্যাকোয়াটিকাস, এটাতে পাওয়া যায় পলিমারাইজ এনজাইম, ট্যাক পলিমারাইজ এনজাইম। ঠিক আছে, এটা মাঝে মাঝে জিজ্ঞেস করে, এমন একটা কোয়েশ্চেন যেটা খুব খুব একটা রেয়ারও নয়, বাট স্টিল জিজ্ঞেস করে। ঠিক আছে, নেক্সট ওয়ান, দ্য প্রসেস বাই হুইচ মাল্টিপল কপিজ অফ দ্য জিন অফ ইন্টারেস্ট ইন synthesized in vitro using two sets of primers is known as. মাল্টিপল কপিজ অফ দ্য জিন সিনথেসাইজ করা হচ্ছে ইন ভিট্রোতে ইউজিং টু সেট অফ প্রাইমার্স, সেটাকে কি বলে? ভালো করে বুঝবি, ইন ভিট্রো করা হচ্ছে দুটো আলাদা আলাদা সেট অফ প্রাইমার্সে, এটাকে পিসিআর বলা হয়। এটাকে পিসিআর বলা হয়, পলিমারাইজ চেইন রিয়াকশন। ঠিক আছে, আর আরটিপিসিআর ইজ রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারাইজ চেইন রিয়াকশন, একটু আগেই বললাম। নেক্সট ওয়ান, ওকে ওকে ওকে, ঠিক আছে। The copies of a DNA molecule in a test tube are procured by DNA molecule in a test tube. ডিএনএ মলিকিউলের কপি টেস্ট টিউবে পাওয়া যাচ্ছে, কিসের দৌলতে জিজ্ঞেস করছে? অবভিয়াসলি পিসিআর, এগেন পলিমারাইজ চেইন রিয়াকশন।
What is Cas9 protein? Cas9 protein. এই কোয়েশ্চেনটা যে জিজ্ঞেস করেনি সেই মিথ্যা, সবাই একবার করে জিজ্ঞেস করে নিয়েছে। ওটা কোন দিন জিজ্ঞেস করবে তোকে তুই নিজেও জানিস না, যে কোনো পরীক্ষায় দেখতে পেয়ে যাবি। তো মাথায় রাখ যে এটা জিন এডিটিংয়ে কাজে লাগে, এটা একটা মলিকিউলার সিজার। কি বললাম? এটা জিন এডিটিংয়ে কাজে লাগে, এটা একটা মলিকিউলার সিজার। ওকে, বেসিক্যালি একটা কাঁচি, বা বলা যায় একটা মলিকিউলার সিজার। এটা কিসের জন্য ইউজ হয়? যেটা জিন এডিটিংয়ের জন্য ইউজ হয়ে থাকে। ক্লিয়ার? পরেরটা আসছি, বিটি সিড ইজ অ্যাসোসিয়েটেড উইথ। বিটি সিড, বিটি মানে হচ্ছে ব্যাসিলাস থুরিয়াম, সরি ব্যাসিলাস থুরিনজেনেসিস। ব্যাসিলাস থুরিনজেনেসিস, এটাকে বিটির ফুল ফর্ম। মজাটা হচ্ছে বিটি কি, বিটি সিডটা কিসের সাথে অ্যাসোসিয়েটেড? তো বিটি সিডটা হচ্ছে আমাদের কার সাথে? কটনের সাথে অ্যাসোসিয়েটেড, বিটি কটন বলা হয়। ঠিক আছে, এবারে ব্যাপারটা কি? ব্যাপারটা কিছুই না, এটা কটনের একটা ভ্যারাইটি, যেটা বলতে পারি হয়তো অধিক ফলন দেয়, বা আমাদের পেস্ট যেটা, সে পেস্ট খুব ভালো কন্ট্রোল করতে পারে, খুব একটা পোকায় আর কি একে অ্যাফেক্ট করতে পারে না। তো এইগুলো হচ্ছে বেসিক্যালি বিটি। ওকে, যেটাকে বলা হয় ব্যাসিলাস থুরিনজেনেসিস। ওকে, তো এটাকে বলো বিটি কটন বলবো আমরা। ফাইন। দ্য জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড গোল্ডেন রাইস ইজ রিচ ইন হুইচ অফ দ্য ফলোইং? গোল্ডেন রাইসের মধ্যে কী কী বেশি থাকে জিজ্ঞেস করছে। তো মাথায় রাখ বিটা ক্যারোটিন, বিটা ক্যারোটিন বেশি থাকে। ঠিক আছে, গোল্ডেন রাইস, বিটা ক্যারোটিন বেশি থাকে। এবং সাউথ ইস্টের যে এশিয়ান দেশগুলো রয়েছে, সাউথ ইস্ট এশিয়া, সেখানে এইটা কিন্তু বেশ ফেমাস, এই গোল্ডেন রাইস। গোল্ডেন কালার, যেমন চালটা হয় বেসিক্যালি গোল্ডেন কালারের দেখতে, বিটা ক্যারোটিন বেশি থাকে। আচ্ছা, ইনসেক্ট রেজিস্ট্যান্ট কটন প্ল্যান্টস হ্যাভ বিন জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড বাই ইনসার্ট অ্যান্ড জিন ফ্রম এ অর অ্যান। ইনসেক্ট রেজিস্ট্যান্ট কটন প্ল্যান্টস একটু আগে বললাম, হয়তো আমি বিটি কটন ধরে নিচ্ছি। তো বিটি কটনের মধ্যে হয়তো পোকা কম লাগে, জিজ্ঞেস করছে এই যে পোকা কম লাগছে, এটা জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার করা হয়েছে কাকে? বিটি কটনকে। বিটি কটনের জিনটাকে চেঞ্জ করে ওখানে অন্য কোনো জিন একটা বসানো হয়েছে, সেটা জিজ্ঞেস করছে কার জিন নিয়ে বসানো হয়েছে। তো সেটা ব্যাকটেরিয়ার জিন নিয়ে বসানো হয়েছে। ইভেন এই যে কথাটা বিটি, তার প্রথম ওয়ার্ডটা হচ্ছে ব্যাসিলাস, আর ব্যাসিলাস যেটা, সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার একটা প্রজাতির নাম। ব্যাসিলাস, কক্কাস, এগুলোকে বলা হচ্ছে কি? ব্যাকটেরিয়ার প্রজাতি। ওকে, researchers are manufacturing genetically modified fungi produced. Genetically modified fungi মানে জিএম ফাঙ্গি, সেটা হ্যাঁ চিপার বায়োফুয়েল অবভিয়াসলি। ঠিক আছে, চিপার বায়োফিউল। তার মানে বেসিক্যালি বায়োফিউলকে আরও চিপ করার জন্য জেনেটিক্যালি মডিফাইড ফাঙ্গি ব্যবহার করছে কারা? রিসার্চাররা। পরেরটা, আমেরিকান মাল্টিন্যাশনাল কোম্পানি মনস্যান্টো has produced an insect resistant cotton variety that is undergoing ... কটন ভ্যারাইটি দেখে আমার আর আগে থেকে পড়ারই দরকার নেই, তাহলে আলটিমেটলি সেই কটন ভ্যারাইটিটার নাম জিজ্ঞেস করছে, যেটা একটু আগে থেকে অনেকবার বললাম। বি হবে ব্যাসিলাস থুরিনজেন্সিস, দ্যাট ইজ বিটি কটন। সিম্পল। ঠিক আছে, হুইচ কান্ট্রি হ্যাজ প্রডিউসড, হ্যাঁ হ্যাঁ, ও মেনলি ওটাই জিজ্ঞেস করছে। ঠিক আছে, মেনলি ওটাই জিজ্ঞেস করতে। চলো, ওয়ার্ডটা জিজ্ঞেস করছে, হুইচ কান্ট্রি হ্যাজ প্রডিউস দ্য ফার্স্ট ট্রান্সজেনিক গ্লোয়িং পিগস দ্যাট আর অল গ্রিন ফ্রম ইনসাইড আউট। ব্যাপক জিনিস, গ্লোয়িং পিগ তৈরি করেছে।
ভেতর থেকে বাইরে পুরোটাই কিনা গ্রিন, সবুজ দেখতে, এবং গ্লো করে। জাস্ট ভাব দেখতে কিরকম হবে জিনিসটা, অদ্ভুত ক্যাটাগরির দেখতে হবে। তো এটা হচ্ছে তাইওয়ান আমাদের, ঠিক আছে। হ্যাঁ, যদি আমরা এই জিনিসটাকে একবার এখানে দেখি, জিনিসটা যদি এরকম দেখতে, ওগুলো গ্লো করছে। হ্যাঁ, ওটাই বলছি, জেনেটিক্যালি মডিফাই করে যা তা বানানো হচ্ছে, ঠিক আছে। যেমন এখানে গ্লোয়িং পিক বানানো হয়েছে, দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একটা ছবি যেটা মানে পিকটা অন্ধকারেও পর্যন্ত গ্লো করবে। এবং যদি ভালো করে পড়িস তাহলে এখানে দেখতে পাবি যেটা বানিয়েছে কীভাবে। তো এখানে দেখ জেলিফিশ ইউজ করা হয়েছে, এখানে দেখবি ভালো করে। তো এখানে দেখ জেলিফিশ ইউজ করা হয়েছে। এগুলো বায়োটেকনোলজির এক একটা ভালো পার্ট, যেটা জানতে হবে যে জেলিফিশ ডিএনএ লেন্ট ল্যাব ব্রেড পিগলেট আর স্পেশাল ট্রিক। ফার্স্টে অ্যাড কোনো কিছু দেখতে গেলে অবভিয়াসলি। তো বেসিক্যালি বুঝতেই পারলি, থোরাসিক প্রোটিন ফ্রম জেলিফিশ ডিএনএ। তো সেটাই হচ্ছে ব্যাপার। এবং এই যে ডিএনএ একটু আগে বলছিলাম, এই ডিএনএকেই বেসিক্যালি কাট করা হয়। একটু আগে যে ক্যাস9 প্রোটিন পড়লি বা এই যে জিনিসগুলো পড়লি, এগুলো বেসিক্যালি এখান থেকেই করা হচ্ছে। যে এই ডিএনএকেই কাট করা হচ্ছে, কেটে অন্য ডিএনএকে এখানে বসানো হচ্ছে, ঠিক আছে। এবং সেইভাবেই কিন্তু কী হচ্ছে, চেঞ্জ হচ্ছে, এক একটা প্রাণীকে বিভিন্ন রকমভাবে চেঞ্জ করা হচ্ছে। ওকে, তো এটা বায়োটেকনোলজির একটা বিশাল বড় পার্ট। এটার আনসার তাইওয়ান। পরেরটা, হুইচ ওয়ান ইজ নোন অ্যাজ ক্রুয়েলটি ফ্রি মিট। কোনটাকে ক্রুয়েলটি ফ্রি মিট বলা হয়? তো মাথায় রাখবে, এটা ইনভিট্রো মিট। ইনভিট্রো মিট, ঠিক আছে। কি বললাম? ইনভিট্রো মিট, ইয়েস। আচ্ছা, ইনভিট্রো মিট মানে কি বলতো? ইনভিট্রো মিট মানে কি? বেসিক্যালি এটাকে কালচার্ড মিট বলা হয়, ঠিক আছে। তো মানে এখানে যে প্রাণীটার জন্ম হয় সেটা কোনোদিন তার মানে মায়ের শরীর থেকে সে বেরোয়নি, মানে কোনোদিন সেভাবে জন্মই হয়নি। এটা পুরোটাই ল্যাব গ্রোন, এবং ল্যাব গ্রোন করে তারপরে কিন্তু তাকে মাংসের জন্য ইউজ করা হয়। এটাকে ইন ভিট্রো মিট বলা হয়, মনে থাকবে। সায়েন্স যত অ্যাডভান্স হচ্ছে তত কিন্তু বলতে পারিস যে আমাদের জন্য অনেক বেশি অপশান খুলে দিচ্ছে, অনেক বেশি আরও অপশান আমাদের জন্য বা সাধারণ মানুষের জন্য অ্যাভেলেবেল থাকছে, ঠিক আছে। বাট সেটা কতটা ডেঞ্জারাস বা কতটা অ্যাবনর্মাল সেটা কিন্তু সময় বলবে, ঠিক আছে। ওকে, মনে থাকবে। চলো পরেরটা জিজ্ঞেস হচ্ছে ক্লোন শিপ একটা, এটা মাঝে মাঝে জিজ্ঞেস করে ডলি, যেটা ডলিটা বেসিক্যালি কি। তো ডলি, তো ডলি আমাদের চেনাশোনা একজন ছিল, বাট অ্যাকচুয়ালি এটা একটা ক্লোন শিপের নাম, ঠিক আছে। ক্লোন শিপ বলতে শিপকে ক্লোন করে তৈরি করা হয়েছিল, এবং তার নাম হচ্ছে ডলি। এখানে জিজ্ঞাসা করছে কোন টেকনিকে সেটা তৈরি করা হয়েছিল, কোন টেকনিকে সেটা তৈরি করা হয়েছিল। না, নিউক্লিয়ার ট্রান্সফার। ডলিকে যে তৈরি করা হয়েছিল এটা নিউক্লিয়ার ট্রান্সফার তৈরি করা হয়েছিল, সোমাটিক সেলে না, ঠিক আছে। ডলিকে যে তৈরি করা হয়েছিল নিউক্লিয়ার ট্রান্সফারে তৈরি করা হয়েছিল। ইনজাজ, ইনজাজটা কি বেসিক্যালি? নাম শুনে একটু গেস করা হতে পারে ইনজাজ ক্যামেল, ঠিক আছে, মাথায় রাখবি। হ্যাঁ, এরও মাঝে মাঝে জিজ্ঞেস করে ডলি কিসের নাম। ডলি কিসের নাম বললাম? শিপ, ঠিক আছে। ডলি হচ্ছে ভেড়া, ওকে। ইনজাজটা হচ্ছে ক্যামেল। হাইব্রিডোমা টেকনোলজি নিউ ব্যাকটেরিওলজিক্যাল
সরি বায়োটেকনোলজিক্যাল অ্যাপ্রোচ ফর কমার্শিয়াল প্রোডাকশন অফ হাইব্রিডোমা টেকনোলজি দিয়ে কি প্রডিউস করা যাচ্ছে? মনোক্লোনাল অ্যান্টিবডিজ, মনোক্লোনাল একটা সিঙ্গেল ক্লোনাল বা মনোক্লোনাল অ্যান্টিবডিজ, এটা হাইব্রিডোমা টেকনোলজি দিয়ে কিন্তু করা যাচ্ছে। ওকে, পরেরটা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট অ্যাবাউট দ্য মনোক্লোনাল অ্যান্টিবডিজ? মনোক্লোনাল অ্যান্টিবডিজের জন্য কোনটা কারেক্ট? দেখ, হিসেবে প্রথমে প্যারেন্ট টাইপ বলা আছে, এবার প্যারেন্ট টাইপ সিঙ্গেল না ভেরিয়াস সেটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে প্যারেন্ট টাইপ যেটা সেটা কিন্তু সিঙ্গেল। যারা অ্যাটাক করবে এক একটা অ্যান্টিজেনকে, তার মানে হিসেবে সিঙ্গেল প্যারেন্ট টাইপ দ্যাট অ্যাটাক স্পেসিফিক অ্যান্টিজেন্স। ওকে, মনোক্লোনাল অ্যান্টিবডিজ। পরেরটা, গারিমা টু ইজ দ্য নেম অফ, আবার দেখ আরেকটা নাম নিয়ে পৌঁছে গেছে, গারিমা টু। গারিমা টু, গারিমা বাফেলো, ঠিক আছে? হুম, তিনটে পেলাম। ডলি কি বললাম? ভেড়া। ইঞ্জাস কি বললাম? ক্যামেল। গারিমা, গারিমা কি বললাম? বাফেলো। মনে রাখতে হবে তিনটে। নেক্সট ওয়ান, বেসিস অফ ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট ইজ, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের বেসিস কি হবে? ডিএনএ পলিমরফিজম, ডিএনএ পলিমরফিজম অবভিয়াসলি ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের বেসিক, ঠিক আছে? রেভালিক স্ট্রাকচারটা নয়, ডিএনএ পলিমরফিজম হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আচ্ছা, এইবারে আমাদের মোটামুটিভাবে বায়োলজির পার্টটা আমরা শেষ করে ফেলেছি, ঠিক আছে? বায়োলজির পার্টে আর কিছু নেই। বায়োলজির পার্টে যে ইম্পর্ট্যান্ট যে কোয়েশ্চেনগুলো সেগুলো কিন্তু আমাদের শেষ, ঠিক আছে? এবার হতে পারে এটা শেষ হওয়ার পর আরও এক্সট্রা কোশ্চেন এখান থেকে থাকবে, সেই এক্সট্রা কোশ্চেনগুলো আমি আবার দেবো, কিন্তু মোটামুটি বেসিক্স যেগুলো জিজ্ঞেস করা হচ্ছে এবং ইম্পর্ট্যান্ট ছোটোখাটোর মধ্যে, সেটা আমরা করে নিয়েছি এখানে। এবারে আমরা যাব আবার ব্যাক আমাদের ফিজিক্সে, যেখানে আমরা করছিলাম ওই অসিলেশন ওয়েভ অ্যান্ড থার্মোডাইনামিক্সের মধ্যে, অসিলেশন ওয়েভ অ্যান্ড থার্মোডাইনামিক্স, ঠিক আছে? আচ্ছা, প্রথম ব্যাপার হচ্ছে অসিলেশন। অসিলেশন জিনিসটা কি? কোনো একটা জিনিস যদি কোনো একটা অবজেক্ট সাপোজ সাসপেন্ডেড আছে, একটা সাসপেন্ডেড মানে ফ্রিলি ঝুলছে একটা কোনো পার্টিকুলার স্ট্রিং থেকে, তা তাকে যদি আমি বলতে পারি এদিকে একবার মানে এদিকে একবার ঠেললাম, তো এর মোশনটা কীরকম হবে? মোশনটা প্রথমে এদিকে যাবে, তারপর আবার এদিকে আসবে, এদিকে এসে কিন্তু এই দাগটা পেরিয়ে এদিকে চলে যাবে, দিয়ে আবার এতটা যাবে, দিয়ে আবার এতটা আসবে, দিয়ে আবার এতটা যাবে, দিয়ে আবার এতটা আসবে, এটাকে বলা হচ্ছে অসিলেশন। এটা মোশনটা, ঠিক আছে? ওয়েভ যেটা, ওয়েভ বললে সমুদ্রের ওয়েভ আমাদের বেসিক্যালি মাথায় আসে, বাট টেকনিক্যালি ওয়েভ আবার দু রকমের হয়, একটা লঙ্গিটিউডিনাল আর একটা হচ্ছে ট্রান্সভার্স, ঠিক আছে? লঙ্গিটিউডিনাল যেটা, সেটা হচ্ছে কাইন্ড অফ এখান থেকে যদি আমার ওয়েভটা বেরোচ্ছে এই দিকে, তাহলে ওয়েভটা কাইন্ড অফ এরকম বেরোবে, এটাকে লঙ্গিটিউডিনাল বলা হয়, ঠিক আছে? আরেকটা হচ্ছে এখান থেকে ওয়েভটা যদি আমার এদিকে বেরোচ্ছে, সেটাকে ট্রান্সভার্স যদি আমি বলি, ট্রান্সভার্স হলে ওয়েভটা এরকম হবে। ওকে, ট্রান্সভার্সের এই পোর্শনটাকে বলা হবে ক্রেস্ট, আর এই পোর্শনটাকে বলা হবে ট্রাউ, মানে এটা সব থেকে উঁচু, এটা সব থেকে নিচু, এবং এইখান থেকে শুরু করে এইখান অবধি একটাকে বলা হবে ওয়েভ লেন্থ, এইখান থেকে এইখান অবধি বলা হবে ওয়েভ লেন্থ, এইখান থেকে এই অবধি বলা হবে ওয়েভ লেন্থ। মনে থাকবে? এটা বেসিক্স, যেটা বললাম এটা বেসিক্স। লাস্ট পড়ে থাকা থার্মোডাইনামিক্স, থার্মোডাইনামিক্সের মধ্যে এনথালপি আবার অনেক কিছু রয়েছে, সেটা আমি আর অত ডিটেলে যাচ্ছি না, এবার আমি ডাইরেক্টলি কোশ্চেনে যাচ্ছি। এটা বেসিক্সটা যেটা জানার দরকার ছিল অসিলেশন অ্যান্ড ওয়েভের মধ্যে, সেটা আমাদের বেসিক্যালি এখানে জানতে হবে। চলো, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, অসিলেশন মোশন ইজ দ্যাট মোশন, অসিলেটরি মোশন কোন ধরনের মোশন, এটা জিজ্ঞেস করছে। ইন হুইচ বডি মুভস টু অ্যান্ড ফ্রো, আগের দিকে আর এদিকে ওদিকে যেটা দুলতে থাকে সেটাকে বলা হচ্ছে অসিলেটরি মোশন, ঠিক আছে? পরেরটা, ম্যাক্সিমাম ডিস্টেন্স টু অফ দ্য পার্টিকেল ফ্রম দ্য ফিক্সড পয়েন্ট অর মিন পজিশন ইজ কল্ড, ম্যাক্সিমাম ডিস্টেন্স অফ দ্য পার্টিকেল ফ্রম দ্য ফিক্সড পয়েন্ট অর মিন পজিশন,
তাহলে ফিক্সড পয়েন্ট যেটা মাঝখানে ঝুলছিল, ঝোলার থেকে যে ম্যাক্সিমাম ডিস্টেন্সটা, সেটাকে কি বলছি আমরা? দিস ইজ ইম্পর্টেন্ট। সেটাকে আমরা কি বলছি? সেটাকে অ্যাম্প্লিটিউড বলা হয়। সেটাকে অ্যাম্প্লিটিউড বলা হয়। ফর অ্যান এক্সাম্পল, আমি শুরুতে এখানে দেখিয়েছিলাম যে এই ছবিটাতে আমি দেখিয়েছিলাম যে প্রথমে জিনিসটা এই পজিশানে ছিল, এটাকে আমি এ পজিশান নাম দিচ্ছি। এ পজিশান মানে এ পজিশানটা এখানে, ওকে। এ পজিশান থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্স আমি ধরলাম এই বি পজিশান অবধি। বি পজিশান থেকে আবার দেখি এ পজিশান থেকে ব্যাক এসে আবার সি পজিশানে গেছে। তো টেকনিক্যালি এই যে গ্যাপটা, এটাকে অ্যাম্প্লিটিউড বলা হয়। এবার এটা তুই এখন ভাবছিস আস্তে আস্তে ঝুলছে, এটাই তুই ভেবে নে একটা গিটারের স্ট্রিংকে করা হলো, একটা গিটারের স্ট্রিং, একটা গিটারের তারকে করা হলো। গিটারের তারকে ছোঁয়ার সাথে সাথে সেটা দেখবি প্রচণ্ড জোরে কাঁপতে স্টার্ট করে, প্রচণ্ড জোরে। বা একটা গাড়ির ইঞ্জিন যখন স্টার্ট হয় দেখবি ইঞ্জিনের পোর্শনে হাত দিলে তুই একটা ভাইব্রেশন বুঝতে পারবি। ওই ভাইব্রেশনটা কিন্তু খুব মানে খুব তাড়াতাড়ি হচ্ছে এবং তোর চোখেও ধরা পড়ছে না, জিনিসটা দেখে মনে হচ্ছে না স্ট্যাটিক আছে, কিন্তু স্ট্যাটিক নয়, তুই হাত দিলেই বুঝতে পারছিস জিনিসটা কাঁপছে। তো সেটা কিন্তু একটা অসিলেশন মোশন বলা হয় ওটাকে, ঠিক আছে। এবং এই যে কাঁপাটা, সেটাকে বলা হয় কি? অ্যাম্প্লিটিউড। ওকে, কোনো একটা স্ট্রিং ছিল, স্ট্রিংটাকে আমি হাত দিলাম, সো স্ট্রিংটা এরকমভাবে কাঁপতে শুরু করলো, এরকমভাবে, এটাকে অ্যাম্প্লিটিউড বলবো। এইখান থেকে এই যে ডিস্টেন্সটা, এখান থেকে এই যে ডিস্টেন্সটা, এটাকে অ্যাম্প্লিটিউড বলবো। ওকে, ক্লিয়ার? পরেরটা, ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশন দুটো জিনিস হয়, একটা সিম্পল হারমোনিক মোশন, আরেকটা হয় পিরিয়ডিক মোশন। ঠিক আছে, এটা বুঝিয়ে দিই। দুটো জিনিস হয়, একটাকে বলা হয় সিম্পল হারমোনিক মোশন, SHM বলবো, ঠিক আছে। আরেকটাকে বলবো পিরিয়ডিক মোশন। সিম্পল হারমোনিক মোশন যেটা, সেটা হচ্ছে কি? পেন্ডুলামের মোশন যেটা। পেন্ডুলাম, ঘড়ির পেন্ডুলাম দেখেছিস? ওপর থেকে এরকম ঝুলতে থাকে, একবার ডান দিকে একবার বাঁ দিকে, এটাকে বলা হয় সিম্পল হারমোনিক মোশন, ঠিক আছে। আর যদি আমরা বলি পিরিয়ডিক মোশন, তাহলে হচ্ছে গাড়ির উইন্ডশিল্ড, গাড়ির কি বললাম? উইন্ডশিল্ড, এটা হচ্ছে পিরিয়ডিক মোশন। এর সাথে আরেকটা হতে পারে যে ওই ঘড়ির কাঁটা, মানে হ্যান্ডস অফ আ ক্লক, মোশনটা দেখেছিস হ্যান্ডস অফ আ ক্লকে? হ্যান্ডস অফ ক্লকে এটা যদি হ্যান্ড হয়, একবার এদিকে, আবার এদিকে, আবার এদিকে, আবার এদিকে, কিন্তু একবার করে থামছে, এটা, এটাকে পিরিয়ডিক মোশন বলা হয়, ঠিক আছে। সিম্পল হারমোনিক মোশন আর পিরিয়ডিক মোশনের মধ্যে ডিফারেন্স বোঝা গেল, কারণ এটা নিয়েই পরীক্ষায় প্রশ্ন করে, এই জন্য জিজ্ঞেস করছি, এই জন্য বলে দিচ্ছি বারবার। আচ্ছা, জিজ্ঞেস করছে কোনটা সিম্পল হারমোনিক মোশনের এক্সাম্পল? পেন্ডুলাম, অবভিয়াসলি বলাই আছে ডাইরেক্ট, একদম পেন্ডুলাম আনসার হবে, ঠিক আছে। এটা না বুঝলে কিন্তু সবাই ভুল করবে, আমি শিওর দিচ্ছি। নাহলে সিম্পল হারমোনিক মোশন সকলেই মনে হবে, আমি বলে দিলাম বলে, নাহলে এটা সবাই ভুল করবে, ঠিক আছে। নেক্সট, পার্টিকেল ইজ মুভিং ইন আ সার্কেল উইথ ইউনিফর্ম স্পিড, এর মোশনকে কি বলবো? সার্কেলে ঘুরছে ইউনিফর্ম স্পিডে, পিরিয়ডিক বাট নট সিম্পল হারমোনিক, এক্স্যাক্টলি, মানে এটাকে PM বা পিরিয়ডিক মোশন বলছি, তাই তো। পরেরটা, ভেলোসিটি অফ আ পার্টিকেল পারফর্মিং সিম্পল হারমোনিক মোশন হোয়েন ইট পাসেস থ্রু দ্য মিন পজিশন ইজ। ভেলোসিটি অফ আ পার্টিকেল সিম্পল হারমোনিক মোশন SHM এর মধ্যে দিয়ে যাচ্ছে, হোয়েন ইট পাসেস থ্রু ইটস মিন পজিশন ইজ। মিন মানে মাঝের যে পজিশনটা, তখন ওর ভেলোসিটি কি থাকে? ম্যাক্সিমাম, তখন ওর ভেলোসিটি ম্যাক্সিমাম থাকে। ভালো করে যদি লক্ষ্য করিস তাহলে এটা আবার বোঝাতে পারি। SHM যেটা বললাম, পেন্ডুলামের মোশনটা, সেখানে কি হয়, জিনিসটা উপর থেকে, এই ববটা সাসপেন্ডেড আছে, এই ববটা উপর থেকে ঝুলছে, ববটা যখন এই ডান দিকে যাবে, তখন ডান দিকে গেল, ওটা কাইন্ড অফ এইরকম জায়গায় গিয়ে থামলো, থেমে যখন আবার এই নিচের দিকে নামছে, তখন এই পজিশনে ওর যে ভেলোসিটি আছে, এই পজিশনে ওর ভেলোসিটি আরও বেড়ে যাবে, এই পজিশনে ওর ভেলোসিটি আরও বেড়ে যাবে, কিন্তু এই পজিশনে গিয়ে ভেলোসিটি কমে যাবে, এই পজিশনে গিয়ে ভেলোসিটি কমে যাবে, এই পজিশনে গিয়ে ভেলোসিটি জিরো, কারণ আবার ব্যাক করবে, আবার ব্যাক করার সময় এই পজিশনে ভেলোসিটি বেশি, এই পজিশনে আরও বেশি, এই পজিশনে ম্যাক্সিমাম, এই পজিশনে কম, এই পজিশনে কম,
এই পজিশনে আবার 0। ব্যাপারটা বোঝা গেল? তো এটাকে বলবো কি, এটাকে বলবো সিম্পল হারমোনিক মোশন। কোথায় গেল? ম্যাক্সিমাম, এক্স্যাক্টলি। আর মিন পজিশন কোনটাকে বলছে? যেটা প্রথমে ঝুলছিল সোজাভাবে মাঝখানে, মানে এই পোর্শনটা, এইটাকে বলা হচ্ছে মিন পজিশন। ইন সিম্পল হারমোনিক মোশন অ্যাক্সেলারেশন ইজ অ্যাট, সিম্পল হারমোনিক মোশন এসএইচএম এর কথা বলা হচ্ছে, অ্যাক্সেলারেশন ইজ অ্যাট, অ্যাক্সেলারেশন কোথায় রয়েছে? এক্সেলারেশন কোথায় থাকে? এক্সেলারেশনটা অ্যাম্পলিটিউডে থাকে, রাইট? এক্সেলারেশনটা কিসে থাকে? এক্সারসাইজটা অ্যাম্পলিটিউড আমি একটু আগে বললাম, মনে কর। এখানে আমি বললাম অ্যাম্পলিটিউড হচ্ছে ওর যে মিন পজিশন, মিন পজিশন থেকে একদম ফার্দেস্ট ডিস্টেন্স যেটা, তার মাঝখানে যে ডিস্টেন্সটা, সেটাকে বলা হয় অ্যাম্পলিটিউড, এ থেকে বি। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে কি? অ্যাম্পলিটিউড। ব্যাস, অনেকগুলো ফ্যাক্টর একসাথে কাজ করছে, মাথায় এই জিনিসটা রাখতে হবে। পরেরটা, দ্য রেস্টোরিং ফোর্স অফ এসএইচএম ইজ ম্যাক্সিমাম হোয়েন পার্টিকেল। রেস্টোরিং ফোর্স ব্যাক মানে ম্যাক্সিমাম কখন হবে? যখন পার্টিকেলটার কি থাকবে। রিস্টোরিং মানে কি? মানে একদম সিম্পলভাবে বোঝাতে গেলে, হাতে একটা গার্ডার নে, গার্ডারটাকে নিয়ে একটা হাতে ধর, আরেক হাতে ওটাকে টেনে রাখ, তারপর নিজের, তারপরে ভাব যে ব্যাপারটা কি দাঁড়ালো। গার্ডারটা ছিল তোর লেফট হ্যান্ডে, গার্ডারটাকে তুই রাইট হ্যান্ড দিয়ে টেনে আছিস, এবার ছাড়লে কি হবে? কি হবে? ওটা পুরো ফুল স্পিডে গিয়ে হিট করবে ওই আঙ্গুলটাকে, কারেক্ট? ওই ফোর্সটাকে বলবো রিস্টোরিং ফোর্স। ওটাকে আবার পোটেন্সিয়াল এনার্জিও বলা হয়। যখন এনার্জি পড়াচ্ছিলাম তখন পোটেন্সিয়াল এনার্জি বলতাম ওটাকে, যখন ফোর্স পড়ছি তখন ওটাকে রেস্টোরিং ফোর্স বলে। রেস্টোরিং কেন? কারণ গার্ডারটার অরিজিনাল যে ফর্মটা, তুই ওটাকে চেঞ্জ করেছিস। গার্ডারটার অরিজিনাল ফর্ম এরকম, তুই গার্ডারটাকে এখন আপাতত এরকম অবস্থায় রেখেছিস। তো তাহলে কি হবে? রেস্টোরিং ফোর্স ওকে ব্যাক আনতে চাইবে, জিজ্ঞেস করছে ওই রেস্টোরিং ফোর্সটা ম্যাক্সিমাম কখন হবে। তার মানে আমি যত টানবো তত বেশি হবে। তার মানে হিসেবে কি, আমি যত টানবো তত বেশি হবে। একটা একটা গুলতি ভেবে নে, গুলতিকে যত টান দেওয়া হবে তত বেশি রেস্টোরিং ফোর্স থাকবে, আর যত কম টান দেওয়া হবে তত কম রেস্টোরিং ফোর্স থাকবে। তার মানে ডিসপ্লেসমেন্ট ইজ ম্যাক্সিমাম। তার মানে কি? ডিসপ্লেসমেন্ট ইজ ম্যাক্সিমাম। ডিসপ্লেসমেন্ট যেখানে সব থেকে বেশি থাকবে, যেখানে তুমি সব থেকে এই পজিশন থেকে সব থেকে দূরে নিয়ে গেছো, সেখানে কি হবে? রেস্টোরিং ফোর্সটা সব থেকে বেশি কাজ করবে। এক্স্যাক্টলি, আমি তো একটু আগে ওটাই বোঝাচ্ছিলাম, মনে কর। কারেক্ট। আচ্ছা, এই জিনিসটাকে কি আবার আমাদের অ্যাম্পলিটিউড বলে না? এটাকেই তো আবার আমাদেরকে অ্যাম্পলিটিউড বলে। তো সেটা দিয়েও তো প্রশ্ন দিতে পারতো, সেটা দিয়েও কোশ্চেন করতে পারতো। ফিজিক্সের এটাই সব থেকে বেস্ট জিনিস, একবার যদি বুঝে গেছিস তোর কোনো কিছু আর কিছু মনে রাখতে হয় না, এটাই হচ্ছে মোদ্দা কথা। যা দিয়েছে পুরো জিনিসটাই তোকে জাস্ট মাথায় রাখতে হয়, শুধুমাত্র কনসেপ্টগুলো মাথায় রাখতে হয়, এটুকুই। আর যদি কনসেপ্ট কারো মাথায় না থাকে, এর থেকে কঠিন কিছু নেই। নেক্সট ওয়ান, দ্য টাইম পিরিয়ড অফ আ সেকেন্ড পেন্ডুলাম ইজ। সেকেন্ড পেন্ডুলামের টাইম পিরিয়ড জিজ্ঞেস করছে। এখানে একটা জিনিস একটু ক্লেভার করেছে। টাইম পিরিয়ড বলতে বোঝাচ্ছে যে ওই যে ববটা বললাম একটু আগে, পেন্ডুলামের যে ববটা, ওটা কোন টাইম পরে ব্যাক আসছে। তো আনসারটা হবে 2 সেকেন্ড, 1 সেকেন্ড নয় কিন্তু। ঠিক আছে, টাইম পিরিয়ড মানে আমি ধরে নিলাম এখানে আছে, এই দিকে চলে গেল 1 সেকেন্ড হয়ে গেল, এইদিকে আসতে আবার আর 1 সেকেন্ড লাগবে, বুঝা যাচ্ছে? তো টেকনিক্যালি এটা 2 সেকেন্ড। টাইম পিরিয়ড আবার সেকেন্ড পেন্ডুলাম 2 সেকেন্ড। পরেরটা, দ্য পিরিয়ড অফ আ সিম্পল পেন্ডুলাম ইজ ডাবলড। পিরিয়ডকে ডাবল করে দিয়েছি। দ্য ওয়েন, কখন? কনসেপচুয়াল প্রশ্ন।
পিরিয়ডটা ডাবল হয়ে গেছে। ফোর টাইমস, একদমই কারেক্ট। যখন আমি পিরিয়ডকে ডবল করতে চাইবো তখন লেন্থকে 4 গুণ বাড়িয়ে দিতে হবে। ফর অ্যান এক্সাম্পল, আগে জিনিসটা এরকম ছিল, এটা এরকম ছিল, এটা আমার ওই পিরিয়ড লাগছিল 2 সেকেন্ড, এদিকে 1 সেকেন্ড লাগছিল, এদিকে ফিরতে 1 সেকেন্ড লাগছিল। এবারে এটার যদি সাইজ হয় 3, আমি 3-এর জায়গায় এটাকে 12 করে দিলাম, লম্বা পুরো 12 করে দিলাম। এইবারে যখন ওটা যাবে তখন কি হবে, পুরো ডবল টাইম লাগবে। আগে যদি 1 সেকেন্ড লাগছিল, এখন 2 সেকেন্ড লাগবে। তা আগে এক গিয়ে এক ফিরে আসতে 2 সেকেন্ড লাগছিল, এখন টোটাল 4 সেকেন্ড লাগবে, কারণ আমি ওকে 4 টাইমস করে দিয়েছি। অ্যাকচুয়ালি জিনিসটা কিসের সাথে সমানুপাতিক? জিনিসটা হচ্ছে স্কোয়ারের সাথে সমানুপাতিক। কার? পিরিয়ডের। পিরিয়ড যত হবে বা পিরিয়ডকে আমি যত গুণ করব, সেটা স্কোয়ারের সাথে সমানুপাতিক হচ্ছে লেন্থ। বোঝা যাচ্ছে? মানে আমাকে এটা জিজ্ঞেস করতে পারে যে এটাকে যদি ট্রিপল করা হয় তাহলে কী হবে, পিরিয়ডকে যদি ডবল না করে ট্রিপল করা হয় তাহলে কী হবে? বাহ, স্কোয়ার বললাম, 6 আসছে আনসার। 9 করতে হবে। লেন্থটা কী করতে হবে তখন? 9 টাইমস করতে হবে, 9x, 9 টাইমস করতে হবে। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট ওয়ান। দ্য ভিজিবল পোর্শন অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম ইজ, ভিজিবল পোর্শন অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম ইজ, visible portion of the electromagnetic spectrum is, না লাইট তো অবভিয়াসলি নয়। ভিজিবল পোর্শন ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, মানে একটা ইলেকট্রোম্যাগনেটিক তড়িৎ চুম্বকীয় স্পেকট্রামের কথা বলা হচ্ছে, তো সেটার ভিজিবল পোর্শনটা কী হবে এটা আমায় জিজ্ঞেস করছে। তো এক্ষেত্রে আমার ভিজিবল পোর্শন অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক, 1 মিনিট, ভিজিবল পোর্শন বলা আছে না, লাইট হবে অ্যান্সার, সরি, বাকি কোনোটাই তো ভিজিবল না। আমি একটা অন্য কোশ্চেনের সাথে বলাচ্ছিলাম, ভিজিবল বলা আছে, তো ভিজিবল বলতে এটা কত হবে? ভিজিবল বলতে এটা অবভিয়াসলি যে পোর্শনটা দেখা যাচ্ছে সেটাই অ্যান্সার হবে। ঠিক আছে, কী হবে সেটা, সেটাই আনসার হবে। আচ্ছা, পরেরটা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং টাইপস অফ রেডিয়েশন হ্যাজ দ্য স্মলেস্ট ওয়েভলেন্থ? সব থেকে ছোটো ওয়েভলেন্থ কার আছে? সব থেকে ছোটো ওয়েভলেন্থ যার হবে, সব থেকে বেশি ভেদন ক্ষমতা তার হবে। ভেদন ক্ষমতা মানে পেনিট্রেশন পাওয়ার তার বেশি হবে। সব থেকে কম ওয়েভলেন্থ যার হবে, সব থেকে বেশি পেনিট্রেশন পাওয়ার তার হবে। আমি এক্ষুনি কিন্তু আনসার দিয়ে দিয়েছি, কিন্তু তারপরেও তুই ভেবে পেলি না যে কোনটা আনসার হবে। সবচেয়ে বেশি পেনিট্রেশন পাওয়ার তার হবে। পেনিট্রেশন পাওয়ার কোথায় দরকার হয়? দরকার হয় বডির মধ্যে। বডির মধ্যে সাপোজ হার্টের এক্স রে করতে যাব, তখন আমার পেনিট্রেশন পাওয়ার লাগবে ওই হার্টটাকে পুরো ভেদ করার জন্য। তো তার জন্য এক্স রের কিন্তু সব থেকে স্মলেস্ট ওয়েভলেন্থ। এবার একটু আগে ওয়েভলেন্থ বোঝাচ্ছিলাম, তো যদি তুই এক্স রের ওয়েভলেন্থ দেখিস, এক্স রের ওয়েভলেন্থটা কিন্তু এরকম হয়, জাস্ট এরকম। আর তখন যখন আমি ওয়েভলেন্থ আঁকছিলাম তখন এরকম আঁকছিলাম। তো এইগুলোই বেসিক্যালি কাছাকাছি চলে এসছে, কাছাকাছি চলে এসে এইটা তৈরি করেছে। এটা হচ্ছে এক্স রে, এক্স রের ওয়েভলেন্থ। পরেরটা, টিভি রিমোট কন্ট্রোল ইউজেস, ইজি কোশ্চেন প্রচণ্ড। ইনফ্রারেড ফ্রিকোয়েন্সি ইউজ করে। ঠিক আছে, ইনফ্রারেড ফ্রিকোয়েন্সি ইউজ করে, মনে থাকবে। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং টাইপস অফ রেডিয়েশন হ্যাজ দ্য শর্টেস্ট ওয়েভলেন্থ? সব থেকে কম ওয়েভলেন্থ কার আছে? যদি এক্স রে থাকতো এক্স রে আনসার হতো, কিন্তু এক্স রে এখানে নেই, তাহলে সব থেকে কম ওয়েভলেন্থ কার আছে? আলট্রাভায়োলেটের সব থেকে কম ওয়েভলেন্থ কার আছে? কার আছে? আলট্রাভায়োলেটের।
লুক, এদিকে একবার দেখ, বুঝতে পারবি এই জায়গাটা ভালো করে দেখ। এখানে গামা রে সব থেকে কম আছে ওয়েভলেন্থ, দেখতে পাচ্ছিস? গামা রের দেখ সব থেকে কম আছে, গামার থেকে এক্স রে দেখ বেশি আছে, একটু একটু গ্যাপ হলো। এক্স রে থেকে আলট্রাভায়োলেট বেশি আছে, আলট্রাভায়োলেটের থেকে ভিজিবলের বেশি আছে, ভিজিবলের থেকে ইনফ্রারেডের বেশি আছে, ইনফ্রারেড থেকে মাইক্রোওয়েভ বেশি আছে, মাইক্রোওয়েভের থেকে রেডিও বেশি আছে। বোঝা গেল? এবার একটা কমন জিনিস জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যদি যদি কোনো জিনিসকে ভেদ করতে হয় তাহলে সেটা কোন জিনিসটা দরকার? সেটা হচ্ছে কাছাকাছি দরকার। তাই গামারের ভেদন ক্ষমতা সব থেকে বেশি, তারপরে এক্স রে, এরকম করে যাচ্ছে। এবার ধরে না মহাকাশ থেকে কোনো একটা জিনিস আমাদেরকে এখানে পাঠাতে হবে এবং সেটা সেকেন্ডের মধ্যে লাগবে। লাইক এই যে ডেটাটা, এই ডেটাটা আমার কাছ থেকে তোর বাড়িতে তো এমনি এমনি যাচ্ছে না, এই জিনিসটা এখান থেকে ফার্স্টে স্যাটেলাইট যাচ্ছে, স্যাটেলাইট থেকে তোর কাছে যাচ্ছে। তো এর মধ্যে কোন ডেটায় কাজে লাগে? যদি গামারে কাজে লাগাতাম তাহলে ভাই তুই কাল নয় পরশু জানতে পারতি আমি এখন কি বলছি। তো আমার এমন কিছু একটা লাগবে যেটার ওয়েভ লেন্থ প্রচণ্ড বেশি হবে। তো ওয়েভ লেন্থ প্রচণ্ড বেশি রেডিও, তাই জন্য রেডিও ওয়েভ ইউজ করা হয় স্যাটেলাইটের সাথে কানেকশন করার জন্য। সব কিছুর একটা কিন্তু মিনিং আছে, ঠিক আছে? সব কিছুর কিন্তু একটা মিনিং আছে। রেডিও ওয়েভ কেন ইউজ করা হচ্ছে? কারণ ওর ওয়েভ লেন্থ বেশি, ওর এনার্জি বেশি দরকার নেই, কিন্তু ওর ওয়েভ লেন্থ বেশি। আচ্ছা, এনার্জি দিয়ে যদি কোশ্চেন করে, রেডিও ওয়েভের এনার্জি কত? এনার্জি খুব কম। লাইক তোর নেট কতটা এনার্জিতে চলছে? খুব একটা এনার্জিতে চলছে না, ইজিলি চলে আসছে। তো এটা এনার্জি কম, এনার্জি কম, কিন্তু দূরত্বটা এখানে মেন কনসার্ন, যে এখান থেকে ডেটাটাকে পাঠ করে পৌঁছতে হবে তোর কাছে। একই সাথে আর এই রেডিও ওয়েভ যদি লেটে যায় তাহলে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা ল্যাটেন্সি বলি। ল্যাটেন্সি, LATENCY। এটাও মাঝে মাঝে জিজ্ঞেস করে, দেখবি বলে ডেটাতে ল্যাটেন্সি আসছে, বলে মাঝে মাঝে হোয়াটসঅ্যাপ কলে দেখবি ল্যাটেন্সি বলে। কেন ল্যাটেন্সি বলে? তার কারণটা হচ্ছে রেডিও ওয়েভটা লেট করছে, এটা স্যাটেলাইটে গিয়ে ফিরে আসতে লেট করছে। ওকে, টিভিতে কোনটা ইউজ হয়? ইনফ্রারেড। কারণ টিভির থেকে তুই ডিস্টেন্সে থাকিস, এই ডিস্টেন্সটাকে সেকেন্ডের মধ্যে রিমোটটাকে যখনই টিপবি তখনই কিন্তু টিভিটা কাজ করতে হবে, এটার জন্য ইনফ্রারেড। ওকে, যত তুই লেফট সাইডে যাবি আলট্রাভায়োলেট রে শরীরের পক্ষে খারাপ। কেন? কারণ চামড়াকে ভেদ করতে পারে, রাইট? আলট্রাভায়োলেট রে, ওজোন, মনে পড়েছে? এক্স্যাক্টলি। কিন্তু সেটাই যখন আরেকটুখানি কাছাকাছি চলে আসছে তখন সেটা এক্স রে হয়ে যাচ্ছে। এর কাছ থেকে বাঁচার কোনো অপশানই নেই, তোমার বডিতে ঢুকবেই, তুমি যাই পরে থাকো। একমাত্র সম্ভব যদি তুমি লেড পরে থাকো, লেড, সীসা, একমাত্র সীসাকেও ভেদ করতে পারে না। এগেন একই জিনিস, গামাও সীসাকে ভেদ করতে পারে না। তাই এক্স রে আর গামাকে আটকানোর কোনো রাস্তা নেই। এমনি যদি কোনো ড্রেস পরে থাকি ওকে ভেদ করবেই এক্স রে আর গামা, কিচ্ছু করার নেই। ঢুকলো মাথায় জায়গাটা? দরকার হলে এটাকে বানিয়ে নে নিজের খাতায়, খুব একটা তো টাইম লাগবে না, স্যাটার এঁকে বানিয়ে নে এটাকে, এটা খুব কাজের জিনিস। খাতায় থাকা থেকে এটা মাথায় থাকাটা সব থেকে বেস্ট। পরপর লিখে নে কোনটা কোথায় আছে, কোনটা কত। মানটা বেসিক্যালি দরকার পড়ে না এখানে, কোন সিরিজটা দরকার পড়ে বেসিক্যালি। না না, মানটা দরকার পড়ে না, যে সিরিজটা দরকার পড়ে। উপরের মানটা বলতে না না, ওটাও অ্যাকচুয়ালি দরকার পড়ে না। হ্যাঁ ঠিক আছে, ওটা লিখে রেখেছে, অসুবিধা নেই। ওটা ওয়েভ লেন্থগুলো, ও মানগুলো হচ্ছে ওয়েভ লেন্থে, ওর কত কত ওয়েভ লেন্থ থাকে সেটা। ঠিক আছে, হুম, ক্লিয়ার সবার? লিখেছিস দুজনেই? পরেরটা এবারে আবার ফিরে আসছে, এখানে জিজ্ঞেস করছে শর্টেস্ট ওয়েভ লেন্থ বা আল্ট্রাভায়োলেট। এবার বোঝা যাচ্ছে কেন শর্টেস্ট ওয়েভ লেন্থ আল্ট্রাভায়োলেট হলো।
কারণ বাকিদের থেকে আল্ট্রাভায়োলেটের শর্টেস্ট ওয়েভলেন্থ। আল্ট্রাভায়োলেটের থেকে আরও শর্ট বলতে গেলে কি এক্স রে, ইলেকট্রিসিটির থেকে আরও শর্ট গামা। পরেরটা হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়েভস ইজ ইউজ ফর ডিটেক্টিং ফরজারি ইন কারেন্সি নোটস। এটা এক মজা। কারেন্সি নোটসের ফরজারির জন্য কোন ওয়েভটা ইউজ করা হয়? কারেন্সি নোটের ফরজারি মানে কি? ফরজারি সাদা চোখে ধরা যাতে না যায়, মানে সাদা চোখ মানে অবভিয়াসলি আমি আমি নর্মাল যাতে দেখতে পাই না তবেই না ফরজারি হবে। তাই যে ফোর্স করছে সে তো নর্মাল এতে দেখতে পাওয়া যাবে না। এবার নর্মালে দেখতে পাবে না কিন্তু কোনো একটা লাইট ফেললে দেখা যাবে, সেটা একটাই লাইট আছে না, আলট্রাভায়োলেট। ইনফ্রারেডটাকে আমরা চোখে দেখতেই পাই না। ইনফ্রারেড কোথায় ছিল মনে আছে? দেখাচ্ছি। ইনফ্রারেড ছিল কোথায় ভালো করে দেখ, ভিজিবলের ডান দিকে ছিল। ভিজিবলের ডান দিকে মানে কি, এর পরের থেকে আর দেখা যাবে না। ভিজিবল কি, ভিজিবল দেখা যাচ্ছে। ভিজিবলের বাঁ দিকেরটা অল্প একটু দেখা যাচ্ছে, বাট ভিজিবলের ডান দিকে যেগুলো আছে সেগুলো দেখাই যাবে না, কারণ ওয়েভলেন্থ এত বেশি হয়ে যাচ্ছে আমরা দেখতেই পাবো না। ঢুকলো মাথায়? তাহলে স্বাভাবিকভাবে এখানটায় কি হলো, এখানটায় কারেন্সি নোটসের ফরজারির জন্য আলট্রাভায়োলেট ওয়েভ। অ্যাকচুয়ালি ওয়েভটা কি, ওয়েভটা মানে আলট্রাভায়োলেট লাইটের কথা বলা হচ্ছে। আলট্রাভায়োলেট লাইট মানে যেটা তুই দেখিস যে ওই মলের মধ্যে রাখা থাকে, লাইক ওই পতঙ্গ পোকা টোকা মারার জন্য একটা লাইট কনস্ট্যান্ট জ্বলতে থাকে, তো সেটা কি লাইট ইউজ করে? সেটা ডাইরেক্ট আলট্রাভায়োলেট ইউজ করে, ইউভি রে। পরেরটা ডাইরেকশন অফ হিট ফ্লো বিটুইন টু বডি ডিপেন্ডস অন হুইচ অফ দ্য ফলোইং। হিট ফ্লো এর ডাইরেকশন জিজ্ঞেস করছে। হিট ফ্লো এর ডাইরেকশন দুটো বডির মধ্যে কোন জিনিসটার উপর বেস করে হয়? টেম্পারেচার অবভিয়াসলি না, টেম্পারেচার। একজনের টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সি, একজনের টেম্পারেচার 10 ডিগ্রি সি, তাহলে স্বাভাবিকভাবেই 10 ডিগ্রি 0 ডিগ্রিকে নেবে। 10 ডিগ্রির যে হিটটা সেটা 0 ডিগ্রির দিকে যাবে, এবং 0 ডিগ্রি যেটা সেটা কনস্ট্যান্ট বেড়ে বেড়ে দুটো আলটিমেটলি 5 ডিগ্রি সিতে এসে পৌঁছবে। এটাই হচ্ছে মোদ্দা কথা, ঠিক আছে? এটাই ও সব দিন চেষ্টা করে আসবে। পরেরটা, জুলের মধ্যে কত ক্যালোরি আছে? 24, 24। পরেরটা জিজ্ঞেস করছে কোন স্টেটমেন্টটা এখানে কারেক্ট নয়। কোন স্টেটমেন্টটা এখানে কারেক্ট নয়? কোনটা এখানে কারেক্ট নয় বোঝা যাচ্ছে না তো? আচ্ছা, একটু ভালো করে বোঝ। আচ্ছা, ক্যাপাসিটি টু ডু ওয়ার্ক ইজ কল্ড পাওয়ার, এটা এখানে মেনলি কারেক্ট নয়। ক্যাপাসিটি টু ডু ওয়ার্ক ইজ কল্ড পাওয়ার নয়, এনার্জি। ঠিক আছে, এনার্জি। আর যদি ভালো করে দেখিস তাহলে ক্যাপাসিটি টু ডু ওয়ার্ক এটাকে কি বলে? এটাকে এনার্জি বলে। আর পাওয়ার কাকে বলে? পাওয়ার কাকে বলে? পাওয়ার হচ্ছে টোটাল যেটা লাগছে করতে, টোটাল এনার্জি এটা, সেটাকে পাওয়ার বলছে। ওকে, ক্যাপাসিটি টু ডু ওয়ার্কটাকে বলা হচ্ছে এনার্জি, পাওয়ার নয় ওটা। এবার এখান থেকে তুই আরেকটা জিনিস জানতে পারলি, ভিজিবল লাইট যেটা ছিল তার রেডিয়েশনটা 400 থেকে 700 nm, এটা কিন্তু জিজ্ঞেস করে পরীক্ষায়। ওকে, এরপর দ্য অ্যাবসলিউট জিরো টেম্পারেচার ইজ 0 ডিগ্রি কে ইন ডিগ্রি সি ইউনিট কত হয়? এটা 0 কেলভিন কত ডিগ্রি সেন্টিগ্রেড? -273। ভেরি গুড, একদম ঠিক আছে। পরেরটা, অ্যাবসলিউট জিরো কি দিয়ে ডিফাইন করা হয়? অ্যাবসলিউট জিরো
এই অ্যাবসলিউট জিরো টেম্পারেচারটায় সমস্ত মলিকিউলার মোশন বন্ধ হয়ে যায়। তাহলে এইটা হচ্ছে আনসার, ঠিক আছে, যেটাকে আমরা কি বলছি -273 ডিগ্রি, -273 সেন্টিগ্রেড বা 0 K, যেটা সেটাই অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, এবং এই টেম্পারেচারটাকে অ্যাচিভ করা সম্ভব নয়। পরেরটা, দ্য টেম্পারেচার হুইচ হ্যাজ দ্য সেম রিডিং অন বোথ ফারেনহাইট অ্যান্ড সেলসিয়াস স্কেল ইজ। করার কথা, WBCS 40 বার জিজ্ঞেস করেছে, অ্যান্ড SSC তো কথাই নেই, কবার কবার জিজ্ঞেস করেছে, এই তো 2009 থেকে জিজ্ঞেস করে যাচ্ছে। মানে জিজ্ঞেস করছে ফারেনহাইট আর সেলসিয়াস স্কেলে সেম রিডিং আসবে কোন টেম্পারেচারে, সেটা হচ্ছে -40, ঠিক আছে, কোনটা -40 ডিগ্রি, এখন সেম রিডিং অন বোথ ফারেনহাইট অ্যান্ড সেলসিয়াস স্কেল, হ্যাঁ ঠিকই তো, -40, ইয়েস। পরেরটা, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্কেল ইজ টেম্পারেচার ডাজ নট হ্যাভ আ নেগেটিভ ভ্যালু। কার নেগেটিভ ভ্যালু নেই? নেগেটিভ ভ্যালু নেই, নেই বলেছে। ফারেনহাইটে নেগেটিভ ভ্যালু থাকতে পারে না? ওরে মাথাটা একটু খাটা, বলছে কার নেগেটিভ ভ্যালু নেই। নেগেটিভ ভ্যালু আসতে হবে তখন যখন সেই টেম্পারেচারটা কেউ অ্যাচিভই করতে পারবে না। ইয়েস, কেলভিনে 0 কেলভিন যেটা, সেটা অ্যাচিভেবলই নয়, তাই নেগেটিভে কী করে যাবে? জিরো টেম্পারেচার কি 18 নম্বরে? হ্যাঁ, অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। তা অ্যাবসলিউট জিরো টেম্পারেচার বলে তো কিছু হয়ই না অ্যাকচুয়ালি, এটা তো একটা কনসেপ্ট। এবং যখন তুই ওটাকে সেন্টিগ্রেডে নিয়ে যাচ্ছিস তখন -273 আসছে, -273 অ্যাচিভেবলই নয়, আর সেটাকেই আমরা 0 ডিগ্রি K বলছি, তো 0 ডিগ্রি K অ্যাচিভেবলই নয়, তাই ওর নেগেটিভ ভ্যালু নেই, সিম্পল। পরেরটা, থার্মোমিটার ইজ ইউজ টু মেজার কি, কি মাপতে লাগে? একদমই তাই, টেম্পারেচার মাপতে লাগে। ওয়ার্কিং প্রিন্সিপাল অফ আ মার্কারি থার্মোমিটার ইজ, মার্কারি থার্মোমিটার এর ওয়ার্কিং প্রিন্সিপাল কি? এক্সপ্যান্স করে যায়, বেড়ে যায় অন ম্যাটার অন হিটিং। পরেরটা, হুইচ অফ দ্য ফলোয়িং ডিভাইসেস ক্যান বি ইউজ টু ডিটেক্ট রেডিয়েন্ট হিট। রেডিয়েন্ট হিট, রেডিয়েন্ট হিটের জন্য থার্মোপাইল লাগে, ঠিক আছে, রেডিয়েন্ট হিটের জন্য কি লাগে? থার্মোপাইল লাগে। লাস্টেরটা জানা কোশ্চেন, টেম্পারেচার অফ দ্য সান কি করে মেজার করা হয়? কী দিয়ে মেজার করা হয় রে? টেম্পারেচার অফ দ্য সান পাইরোমিটার দিয়ে। কী দিয়ে মেজার করা হয়? পাইরোমিটার দিয়ে। ওকে, মনে থাকবে। আচ্ছা, অপটিক্স থেকে পরের দিন বোঝাবো, ঠিক আছে, আজকে এই SHM আর PMই ঠিক আছে। আর অনেকগুলো জিনিস ছিল ভালো ভালো, এবং প্রত্যেকটাই কনসেপচুয়াল বলতে গেলে। সো আই হোপ এই জায়গাটা অবধি ক্লিয়ার হয়েছে, কোনো ডাউট বা কিছু নেই এই জায়গা অবধি। ওকে, এবারে আমি দেখা যাক, একটা ম্যাথ তো করাতে হবে, নাহলে মাথা থেকে বেরিয়ে চলে যাবে। হ্যাঁ, ও সার্চ ইন্ডাইসেস, সার্চ ইন্ডাইসেসে কী ভুল করলি রে? সার্চ অ্যান্ড ইন্ডাইসেসে আমাকে কত নাম্বার টেস্ট বল, নাহলে বোঝা যাবে না। কি স্যার এটা? ও, সার্চ অ্যান্ড ইন্ডাইসেসে এটা কত নাম্বার ইয়ে? হ্যাঁ, 1 মিনিট দাঁড়া, তো কোনটায় ছিলি তোরা? তোরা ছিলি কোনটায়? ম্যাথস PYP-তে তো? হ্যাঁ, 75 days হার্ড চ্যালেঞ্জ, এলিমেন্টারি সার্চ PYCT 2, এলিমেন্টারি সার্চে কত নাম্বারটা? আচ্ছা, স্কোর খুবই বাজে, আমি এই জন্যই তো বললাম, যখনই তুই চ্যাপ্টার ধরবি তখনই বুঝতে পারবি। হ্যাঁ,
হ্যাঁ, এবার তুই বুঝতে পারছিস ব্যাপারটা আমি কেন বলছিলাম যে এইগুলো ধরলে তখন তুই বুঝতে পারবি তোর কোথায় ল্যাক করছে। হ্যাঁ, মানে ঠিকঠাক আছে বলতে অ্যাটলিস্ট যেটা ভালো পজিশনে আছে তাকে তো ব্রাশ আপ করার দরকার নেই, যে খারাপ পজিশনে আছে তাকে ব্রাশ আপ করতে হবে। তাহলে সেটা হচ্ছে ব্যাপার। CT5, ও ডে 3 এর CT5, আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা দেখ মজাটা দেখাচ্ছি কী ব্যাপার বেসিক্যালি এখানে। আহ, তো এখানে আমি যেটা ফার্স্ট জিনিস দেখতে পাচ্ছি, এখানে তুই দেখতে পাচ্ছিস, স্ক্রিন দেখতে পাচ্ছিস প্রত্যেকে? আমার মিটটা খালি হয়ে গেল তো। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। দাঁড়া, এটাকে সেভ করি সরে। হ্যাঁ, ব্যাপারটা কি হচ্ছে আমি তোকে বলছি এবারে, একটু ভালো করে বোঝ। এখানে 3√2 আছে, এখানে নিচে √3 প্লাস √6 আছে, রাইট? এইরকম থাকলে যদি সাপোজ এরকম একটা কিছু আছে যেখানে আমি আগে দেখিয়ে দিই কনসেপ্টটা কি। সেটা হচ্ছে সাপোজ এরকম রয়েছে 2/√3 মাইনাস √2, ওকে? তো এই যে ব্যাপারটা যদি থাকে, এটাকে আমরা কি করি, এটাকে আমরা নর্মালাইজ করি। কি করি এটাকে আমরা? নর্মালাইজ করি। নর্মালাইজটা কীভাবে করি? কি গুণ করি? ওপরে √3 প্লাস √2 গুণ করি, আর নিচে √3 মাইনাস √2 আর √3 প্লাস √2 গুণ করি, ওকে? নিচে যখন এটা গুণ করছি তখন এটা A² মাইনাস B², মানে বেসিক্যালি A² মাইনাস B² সূত্রে পড়ে যাচ্ছে, কারণ এটা A প্লাস বি A মাইনাস বিতে বেসিক্যালি ভাঙে, যেটা এখান থেকে দেখতে পাচ্ছিস। তো এটা থেকে এটাতে গিয়ে পৌঁছবে A² মাইনাস B²। A²কে এখানে √3 এর হোল স্কোয়ার মানে 3 মাইনাস B² মানে √2 এর হোল স্কোয়ার মানে 2, তার নিচটা কত চলে এলো? 1 চলে এলো। তার মানে হলো আমি ডাইরেক্টলি বলতে পারি, যদি আমাকে এই জিনিসটা দেওয়া থাকে আমি ডাইরেক্টলি বলতে পারি এটার মান হচ্ছে 2 ইন্টু √3 প্লাস √2। ঢুকলো মাথায়? কারণ নিচে তো 1 এসছে, তাহলে আলটিমেটলি এটার ভ্যালু কিন্তু এটা। আমি ক্লিয়ার এই অবধি? সার্ডের এটাই কনসেপ্ট, সার্ডের এটাই কনসেপ্ট। এইবার ওটাকেই একটু ভালোভাবে সাজিয়ে গুজিয়ে তোকে এখানে দেওয়া আছে। কি দেওয়া আছে ভালো করে দেখ। এখানে √3 প্লাস √6 আমি দেখে বুঝতে পারছি যে এখানে যদি মাইনাসে হয় তাহলে আমার 3 মাইনাস 6 চলে আসবে। তাহলে আমার কেসটা ঘোরাতে হবে, এটাকে √3 প্লাস √6 না নিয়ে এটাকে √6 প্লাস √3 নিয়ে নাও। একই ব্যাপার করতে পারি, ঘুরিয়ে নিতে পারি তো, পারি তো। এটাকে তো ভাববো না, এটাকে ভাববো এটা আছে। এবার করো, একে মাইনাস করতে গেলে কি করব? ওপরে 3√2, ওপরে কত? √6 মাইনাস √3, নিচে কত? 6 মাইনাস 3 মানে 3 চলে আসবে। ডাইরেক্ট লিখতে পারি, এটা মাথায় ক্যালকুলেট করে লিখতে পারি, ডাউট থাকলে বলবি। 4√3 ওপরে চলে আসছে √6 মাইনাস √2, সরি √6 মাইনাস √2, ঠিক আছে? নিচে কত? 6 মাইনাস 2 4 প্লাস √6, নিচে কত? নিচে 1 চলে আসবে, তুই দেখেই বুঝতে পারছিস, ওকে? আর এই ডান দিকে যেটা আছে সেটাই আমার চলে আসছে √3 মাইনাস √2। ডান দিকে যেটা আছে এটা হয়ে যাচ্ছে কি √3 মাইনাস √2, ঠিক আছে? কোনো ডাউট এই অবধি না? এই তিনকে খেলো, এই চারকে খেলো, খেতে পারে? আচ্ছা, এবার একটু ভালো করে হিসেব কর। এখানে √2 ইন্টু √6 আছে, তার মানে কত? √12 মাইনাস √6, মাইনাস দিলাম, মাইনাস দিয়ে √3 আর √6 গুণ আছে, তাহলে √18, এখানে মাইনাস প্লাস হয়ে যায়, তাহলে কত হয়ে যায়? √6 প্লাস √18 মাইনাস √12 মাইনাস √12 খেলো, √18 মাইনাস √18 খেলো, √6 প্লাস √6 খেলো, 0 অ্যান্সার। আমি খতম। বলো, ফিনিশ লাইক আ বস, বলো। কোনখানে ডাউট আছে? ওই নিচ ওপর লিখতে থাকলে কিন্তু গল্প হয়ে যাবে। কোনটা? হ্যাঁ, তাতে তুই অবভিয়াসলি ফাঁসবি, কারণ নিচে -3 আসবে। ব্যাপারটা বুঝতে পারছিস? এটা চোখের খেলা আছে, আর কিচ্ছু না।
আর এখানে যেগুলো পিওয়াইসিটি আছে এগুলো মোটামুটিভাবে তুই এটা যেহেতু চ্যাপ্টার ওয়াইজ করছিস, চ্যাপ্টার ওয়াইজে ওরা পিওয়াই কিউগুলোই ধরিয়ে দেয়। আর এটাই কিন্তু সব থেকে বেস্ট জিনিস। এগুলো পরীক্ষায় জিজ্ঞেস করেছে কোথাও না কোথাও, কেউ না কেউ। ওকে, দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে আরও খেলা আছে। কোথায় আছিস? এখানে আরও কয়েকটা খেলা আছে, এই খেলাগুলো বলে দিয়ে যাই, মানে ভুল হবে। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, সবাই যাচ্ছি, দাঁড়া, র্যাশনালে যাচ্ছি আমি। তারপর তো এইটা দেখ, কিন্তু এটা বোঝার মতো বিশেষ কিচ্ছু নেই। আমি এখানে দেখলাম প্লাস সাইন আছে, প্লাস সাইন আছে, প্লাস সাইনটা পরে আসছি। মেন ব্যাপারটা হচ্ছে এই যে রুটের মধ্যে এই যে সংখ্যাটা আছে না, রুটের মধ্যে যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা বেসিক্যালি কাজটা এবার বুঝে নে কী ব্যাপারটা। সংখ্যাটা বেসিক্যালি এরকম যে এই যে √20 আছে না, এটাকে আমি এমন দুটো সংখ্যার গুণফল হিসেবে ভাঙবো যাদের মাঝখানে গ্যাপ 1। 5 × 4 বলতে পারি, রাইট? এবার যদি প্লাস থাকে তাহলে বড়টা আনসার, যদি মাইনাস থাকে তাহলে ছোটোটা আনসার। মাথায় ঢোকাতে পারলাম? যদি প্লাস থাকে তাহলে বড়টা আনসার, যদি মাইনাস থাকে তাহলে ছোটোটা আনসার। ওকে, জাস্ট এইটুকু মাথায় রাখার, কিচ্ছু মাথায় রাখার দরকার নেই। তার মানে আমি ডাইরেক্ট লিখতে পারি x² - 20 সমান হচ্ছে 5, প্লাস আছে যেহেতু বড়টা আনসার, রাইট? x² সমান কত? 25, 20 ওদিকে গিয়ে প্লাস হবে, x সমান কত? 5, রুট হয়ে গেল আনসার, কানি খতম। বলো, কোনো ডাউট? আচ্ছা, এটা যদি এরকম থাকতো তুই আমাকে বলবি, এইরকম না থেকে যদি এরকম থাকতো 12 মাইনাস √12 মাইনাস √12 ইনফিনাইট, বলো এবার কী হবে? ইয়েস, বুঝে গেছো? এই কনসেপ্টটা যদি খাতায় নিয়ে লিখে না রেখেছিস, ট্রাস্ট মি পরীক্ষার সময় মনে পড়বে না। সো নোট ইট, যেটা বললাম, প্লাস থাকলে বড়টা, মাইনাস থাকলে ছোটটা। এই অঙ্কটা করার একটা বিচ্ছিরি নিয়ম আছে, সেই নিয়মে আমি যাবো না। আমি শুধুমাত্র এইটুকুই বোঝাবো যে ভাই এইটা থাকলে এইটা, ওইটা থাকলে ওইটা, কাহানি খতম। ওকে, আর বইয়ে সলিউশন দেখলে তোর মনে হবে অঙ্ক আর করবো না, আজকে লাস্ট বুঝলাম। স্বাভাবিক না হয়তো। দেখ, এইখানে টিচারের রোলটা আছে, কিন্তু সেটা তখন আছে যখন তুই প্র্যাকটিস করছিস। তুই প্র্যাকটিসই করছিস না, আমি শিখিয়ে যাচ্ছি, তাতে কোনো লাভ হবে না। তুই যে প্র্যাকটিস করলে তুই অঙ্কটা দেখলি যে আচ্ছা অঙ্কটা আমার এইখানে আটকাচ্ছে, এইখানে আটকাচ্ছে, আমি তারপরে বলে দিলাম, তোর ওটা মাথায় রয়ে যাবে জিনিসটা। ট্রাস্ট মি, তোর মাথায় রয়ে যাবে। এরপর অঙ্কটা দেখলে তোর মনে পড়বে কী বলেছিল, ছোটো বড় একটা কিছু কেস ছিল। কিন্তু সেটা তখন যখন তুই প্র্যাকটিস করবি, তার আগে অবধি ওটা হবে না কখনো। তার আগে আমি এই অঙ্কটা তোর সামনে দিয়ে দিলাম, তুই নিজে ট্রাই করিস, কিন্তু কোথা থেকে আসবে? আসবে না। এটাই মজা, এটাই শেখার সব থেকে বড় মজা। সেটাও সেটাও একটা ব্যাপার, সেটাও একটা ব্যাপার বলতে পারিস। খুব লং প্রসেস, টেক্সট বুক সলিউশনের জন্য নয় তো, টেক্সট বুক প্র্যাকটিসের জন্য। আমি তো বলেছি যে সমস্যা হবে, সমস্যা হলে সেটা আমাকে বলতে হবে, আমাকে বললে আমি জিনিসটা শর্ট প্রসেস তোকে বলবো। তুই টেক্সট বুকে যা, এরপরে এই রকম টাইপের অঙ্ক তুই টেক্সট বুক থেকে ট্রাই কর, আমি যেটা বললাম সেই সূত্রে ট্রাই কর, ব্যাস তো 1 সেকেন্ডে হয়ে যাবে। আর টেক্সট বুকে যা সলিউশন দেওয়া আছে ওই সলিউশনে হবে না, সিম্পল। ওরা বইয়ে সলিউশন দেয়, লেন্দি প্রসেস হবে। আচ্ছা, এখানে ইফ দ্য ভ্যালু অফ এ ইজ ইকুয়াল টু এটা বলা আছে, দেন দ্য ভ্যালু অফ এটা জিজ্ঞেস করছে। এবার যদি ভালো করে দেখিস, এটা এ ধরতে পারি আর এটা বি ধরতে পারি, কারেক্ট? তাহলে a প্লাস বি এর হোল স্কোয়ার আছে, রাইট? আচ্ছা, এবার তুই যদি আরেকটু ভালো করে লক্ষ্য করিস, এখানে আরেকটা ছোট্ট ঝামেলা আছে। সেটা হচ্ছে এটাকে যদি আমি এ ধরি, এটাকে কি আমি বি ধরবো 3 - 2/a? এখানে 3 + 2/a আছে, এখানে 3 - 2/a আছে। এক মিনিট 3 - 2, 3 + 2। ঠিক আছে, এক কাজ কর, এটাকে সিম্পল প্রসেস কর। হ্যাঁ, এটাকে সিম্পল প্রসেস কর। এটাকে এক কাজ কর, এটাকে মানে এটা আমি ট্রায়াল অ্যান্ড এরারে যাচ্ছি ফার্স্টে। যেটা হচ্ছে যেমন স্কোয়ার দেওয়া আছে তেমনি স্কোয়ার কর ফার্স্টে, যেমন স্কোয়ার দেওয়া আছে তেমনি স্কোয়ার কর ফার্স্টে। স্কোয়ার করলে কি দাঁড়াচ্ছে?
একটু মাথায় করতে হবে, কারণ এটা হয়ে গেল এ, এটা হয়ে গেল বি। এ এর স্কোয়ার করলে কি হয়, মানে অ্যাকচুয়ালি রুলটা কি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, রাইট? তো এ স্কোয়ার মানে হচ্ছে থ্রি প্লাস টু এ, আর এখানে হচ্ছে বি স্কোয়ার মানে থ্রি মাইনাস টু এ, এটা হয়ে গেল প্লাস টু ইন্টু এ বি আছে, এ বির মধ্যে এটা পুরোটা এ, এটা পুরোটা বি, রাইট? তো আমি বলতে পারি রুট ওভার তিনের স্কোয়ার হয়ে যাচ্ছে নাইন, মাইনাস টু এর স্কোয়ার হয়ে যাচ্ছে কত, ফোর এ স্কোয়ার। কোনো ডাউট এই অবধি? না তো? ঠিক আছে, এইখানে টু এ উড়ে গেল, কোনো ডাউট এই অবধি? তিন আর দুয়ে কত, তিন আর দুয়ে হচ্ছে না, তিন, না 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 দুই, ও তিন তিন ছয়, এক্স্যাক্টলি এখানে তিন আর এখানে একটা তিন পড়ে আছে, তিন তিন ছয়, প্লাস টু ইন্টু রুট ওভার নাইন মাইনাস ফোরের স্কোয়ার আছে, তাহলে ফোর ইন্টু কত, আমি বলতে পারি ওপরেরটা স্কোয়ার করলে 11 আসবে, নিচেরটা স্কোয়ার করলে 16 আসবে। চার এখানে চারে কাটলো 16-তে, তার মানে কত, 9 - 11 4, তো 6 + 2 গুণিত রুট ওভার 9 - 11 4। 9 - 11 4কে যদি আমি সলভ করি তাহলে এখানে 36 - 11 আছে, 36 থেকে 10 মাইনাস করলে 26, 26 মানে 25, 25/4 আসছে। যেহেতু মাথার উপর রুট আছে তাই জন্য এটা 5/2 আসবে, 5-এর 2, 5-এর 4 মারবো এমন না, 5, হ্যাঁ 5-এর 2, নিচটা কে করবে, হ্যাঁ। তাহলে স্বাভাবিকভাবে এখানে 2 গুণ হিসেবে ছিল, তার মানে আমার বেসিক্যালি 6 + 2 গুণিত 5-এর 2 আসছে, 2 2 কাটলো, তাহলে 6 + 5 কত, কিছু আছে? কিচ্ছু নেই, কিন্তু কী করতে হবে, ক্যালকুলেশন, আর চোখ একদম বসিয়ে রাখতে হবে। এই আর এরপরে যে অঙ্কটা সেটাও একটা তাকড়া অঙ্ক আছে, সলিড অঙ্ক আছে, এবং মানে প্রত্যেকটা এক্সামেই জিজ্ঞেস করে অলমোস্ট, স্ট্যান্ডার্ডের কথা বলছি, ফুড এসআই জিজ্ঞেস করে না, স্ট্যান্ডার্ডের কথা বলছি, এই যে স্ট্যান্ডার্ড ম্যাথ। বিশেষ করে একটা ম্যাথ যদি দিয়ে দেয় না এই প্রাইমারি বা এতে, লোকজন চেঁচানো স্টার্ট করবে, কোশ্চেন কঠিন হয়েছে, কোশ্চেন কঠিন হয়েছে। এ করেছিল এক বছর, 2019 না হবে, আমি দেখছি পাতি পাতি অ্যালজেব্রার অঙ্কগুলো দিয়েছে, ঠিক আছে, লোক বলছে কোশ্চেন কঠিন হয়েছে, কোশ্চেন কঠিন হয়েছে, আরে ভাই তো তুই মানে কোন স্ট্যান্ডার্ডে হবি ভাবছিস? স্বাভাবিক, ইটস মানে তুই ওঠাবি ওই পুরোনো কোশ্চেন পেপার, তুই তুলে একবার দেখবি, সিম্পল অ্যালজেব্রা সূত্র বসিয়ে বসিয়ে অঙ্ক আছে, আর যারা পরীক্ষা দিতে গেছে তারা সূত্র মুখস্থ করে যায়নি, এই হয়েছে ব্যাপার। এবার এই ম্যাথটাই বল না, এই ম্যাথটাই যদি দেয়, এ মাথার উপর -1 দেখেই তো ব্যাস ম্যাথ স্কিপ, কিন্তু না, কিছুই নেই, এটা বেসিক্যালি 3⁻1 আছে, কিন্তু 1/3⁻1 আছে, প্লাস 1/4⁻1 আছে, ঢুকলো মাথায় এটা? ওকে, কোনো ডাউট? মাথার উপর -1কে রাখো, ভাজিত 1/7 আছে, 7⁻1, মাথার উপর 1 মানে ওগুলোই আছে, 3 4 আর সাথেই আছে, বুঝতে পারছি, রাইট? আচ্ছা, নিচে 12 আসবে, ওপরে 7 আসবে, তাহলে এটা 7-এর 12 যোগ করলে, যেটা মুখে মুখে করা যায়, হ্যাঁ এগুলো প্র্যাকটিস কর, করতে করতে একটু মাথায় মাথায় ভাব, নিচেরটা লসাগু 12 এলো, 3-এর জন্য ওপরে 4 আসবে, 4-এর জন্য ওপরে 3 আসবে, 4 + 3 7 আসবে, এটা বাড়িতে মূর্খের মতো লিখবি না, আগেই বলে দিচ্ছি, ওকে, গট মাই পয়েন্ট? হ্যাঁ, এটা বাড়িতে বসে বসে যখন করবি তখন কিন্তু চেষ্টা করবি এটা একবারে করবি, ঠিক আছে? এবার হলো এটা, কোনো ডাউট এই অবধি? আচ্ছা, এখানে -1 আছে, -1 মানে কি হয়, ওটাই আমি শেখাচ্ছি কিন্তু এতক্ষণ। মাথায় যখন -1 ছিল তখন কি হয়েছিল এখানে, হ্যাঁ, তো সেটা যদি ভগ্নাংশের ক্ষেত্রে থাকে কি হবে? ইয়েস, গুড অ্যান্সার, উল্টে যাবে, ঠিক আছে। এখানে ভাজিত থাকলে কি হবে, গুণিত, গুণিত থাকলে এদিকটা কি হয়, উল্টে যায়, 7 7 কাটলো 12 অ্যান্সার, কিছু আছে অঙ্কটায়? নাই কিছু, কিন্তু না জানলে মাইনাস দেখে কিন্তু বাড়ি, আরে মাথার উপর মাইনাস দেখলে লোকজন ভিড়ে যায় রে ভাই, বিশ্বাস কর, আমি এমনি এমনি বলছি না, দে গেট নার্ভাস, তোদের কথা বলছি না, তোরা শিখছিস, মাথায় মাইনাস দেখলেই লোকজন ভয় পেয়ে যায়, কেন আমি বুঝি না, অথচ কিছু নেই ম্যাথটায়, তুই দেখ ভালো করে, আছে কিছু, না এর দাঁত আছে, না এর নখ আছে, কিচ্ছু নেই,
এটাই তো ব্যাপার। ঠিক আছে, নোট করেছিস এটা? হ্যাঁ, নোট করে রাখ কিন্তু, নাহলে কিন্তু খুব গড়বড় হয়ে যাবে। কারণ পরীক্ষায় গিয়ে তোকে এটাই জিজ্ঞেস করবে, বারবার বলছি। দ্য ভ্যালু অফ এইটা, আই হোপ এটা পেরেছিস। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি সবার আগে এ স্কোয়ার মানে 11 প্লাস বি স্কোয়ার মানে 2 মাইনাস 2ab মানে কত কত 2 ইন্টু √22। হুম, একটা জিনিস বল, -√22 কোথায় দেখতে পাচ্ছি? -√22 এইখানে দেখতে পাচ্ছি। আনসার এটা আবার কি? ও, এটা পেরেছিস, বাহ, গুড। তাহলে ওটা পেরেছিস, ভুল একটা অঙ্ক শিখিয়ে দিলাম রে। এইবার তাহলে এইটা কর, তার ঠিক পরেরটা। এটা পেরেছি বল, আমি খুশি হব। হুম, এই অঙ্কটায় কিচ্ছু নেই, ট্রাস্ট মি, এটা কিচ্ছু নেই। আরে 1/3 তো পরে রে বাবা, আগে তো 1 - x তুই ফলো আপ কর, তারপর তো অন্য কথা। ও, 1/3 বুঝতে পারিনি, বুঝতে পেরেছি কেসটা কি হয়েছে। ঠিক আছে, 1 ভালো করে দেখ এখানটায়, ও শুধুমাত্র এই পোর্শন, নিচের পোর্শনটা দেখছি, 91/216 আছে। হুম, এটাকে মাথায় কর, 216টা উপরে যাবে, -91 আসবে, নিচে 216 আসবে। ঠিক, তাহলে 1 5 6 9 2 11, তাহলে 1 1 1 2, কাহানি খতম। এইবার তোর কাছে এরম একটি সিচুয়েশন এসে পড়েছে, এটার মানে কি? এটার মানে, আরে কোনো গাধাও বলে দেবে এটা কিউ হবে। তার মানে তুই সেই গাধা নোস, তাহলে অঙ্কটা পারলি না কেন? এখানে মাথায় 1/3 আছে মানে কি? মাথায় 1/3 আছে মানে বেসিক্যালি এটা কিউব রুট আছে। এইটা হচ্ছে এর ফরমেশনটা। এই জিনিসটাকে আমি এরকম লিখতে পারি, বা এই জিনিসটাকে এরকম লিখতে পারি, যে কোনো জিনিস লিখতে পারি। এটার মানে হচ্ছে 5-এর কত, নিচে 6, 5-এর কিউব 125, 6-এর কিউব 216 হলো। আচ্ছা, মাথার উপর যদি 1 থাকে, কোনো একটা কিছুর মাথার উপর 1 থাকলে কি হয়? এটা বুঝতে পারছিস? আগের দিন যেমন আমি সিম্পলিফিকেশন শেখাচ্ছিলাম, মনে কর আমি বলছিলাম যেখানটা দরকার শুধু সেইটুকু দেখবো, কাইন্ড অফ ওই টাইপের জিনিসটা হচ্ছে, যেখানটা দরকার শুধু সেইটুকু দেখবো। আমার এই নিচের পোর্শনটা পুরোটা কেটে 5-এর 6 চলে এলো, আমার মাথার উপর 1 আছে মানে কি? উল্টে যাবে। ওহ বাবা রে, মাথার উপর 1 থাকা মানে কি রে? উল্টে যাবে। আরে, ইন্টু কেন হবে? 1/x/y আছে, এটার মানে কি? তো সেটাই তো জিজ্ঞেস করছি। তাহলে 3 - 6-এর 5/3, 5 3 হয়ে গেল 15, 15 - 6 কত, 9, তাহলে 9-এর 5, কোনটা আনসার? সোজা সোজা অঙ্কগুলোকে মাথায় তুলে রেখেছে রে। তারপরেরটা, একটা ওই দ্য ভ্যালু অফ বলে একটা ABCD আছে, ওটা করেছিস না গল্প করে দিয়েছিস? দেখাচ্ছি, দিস ওয়ান। হ্যাঁ সেটা ঠিক, এবং প্রত্যেকটার জন্য তো টাইমও ছিল না যে মনে রাখবি। এইটা, এইটা, এই 4টে অপশন ছিল, করেছিস এটা? হুম, হ্যাঁ। আচ্ছা, এইটাতে কি কনসেপ্ট আছে সেটা বুঝতে পেরেছিস? কনসেপ্টটা বল, যে করেছিস আমায় কনসেপ্টটা বল, কি কনসেপ্টের উপর অঙ্কটা আছে? বল বল বল। a - b ইন্টু c - b c - a, ইন্টু হলে পাওয়ারটা 0 কি করে হচ্ছে? ইন্টু হলে পাওয়ারটা 0 কি করে হচ্ছে? আচ্ছা, আমরা বুঝতে পারলাম, কনসেপ্টের 12টা বেজে গেছে।
মাথায় রাখ, গুণ যদি হয় তাহলে পাওয়ারগুলো প্লাস হয়, ভাগ যদি হয় তাহলে পাওয়ারগুলো মাইনাস হয়। কি বললাম কথাটা? যদি অঙ্কটার মধ্যে গুণ থাকে তাহলে অনলি পাওয়ারগুলো প্লাস হবে, আর যদি অঙ্কটার মধ্যে ভাজিত থাকে তাহলে অনলি পাওয়ারগুলো মাইনাস হবে। ফর এন এক্সাম্পল আমি এরকম বললাম a⁶ এটার মান কত হবে? মার রে ভাই, কেউ কেউ মার। a⁴ a⁶ এটার মান কি হবে? a⁸ এখানে এখানে মানে শর্তটা কি আছে? শর্ত হচ্ছে তোমার বেস সেম হতে হবে, না বেসটা সেম হতে হবে, উইথ সেম বেস। এরকম আসতে পারে α⁴x মাল্টিপ্লাইড বাই α⁴y ভাজিত α⁴z, এটার মান কি হবে? এমন জিনিস দিয়েছি এটা মাথায় ঢুকবে না, এক্সামিনারেরও মাথায় আসবে না। আবার সেই α x+y - z, এইটা হচ্ছে তোমার ফাইনাল আনসার। ঢুকলো মাথায়? আগে কপি কর এটা। বিশ্বাস করে এটা আজ অব্দি এসএসসিও পড়েনি, এটা কিন্তু ভালো কোয়েশ্চেন, এসএসসি জিজ্ঞেস করতে পারে, ভালো করা উচিত আর কি, স্ট্যান্ডার্ড বেড়ে যাবে। ট্রাস্ট মি, যা জানা নেই না সেটা দেখে পরীক্ষা থেকে আগে পালাবে, তারপর অন্য কথা। আমার এখানে বেসগুলো সেম আছে, দেখ তো। ও, x/y তার মানে আমার এটা নিয়ে বদার করার দরকার নেই। আমার মেনলি এই পোর্শনটাকে যোগ হবে, যোগ যখন হবে তখন মাইনাস এ কে কাটবে, মাইনাস বি কে কাটবে, মাইনাস সি কে কাটবে, তার মানে আসবে x/y এর মাথার উপর পাওয়ার 0 মানে হচ্ছে আনসার 1। কনসেপ্টটা ঢুকলো মাথায় এবার? আমি এই জন্য কনসেপ্টটা জিজ্ঞেস করলাম। এক্স বাই, হ্যাঁ 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 হ্যাঁ, x/y একটা অপশানে আছে। হ্যাঁ, x/y এর মাথায় যেহেতু 0 পড়ছে তার জন্য আমাদের আনসার 1 আসছে। যদি 1 পড়তো তাহলে আনসারটা x/y হতো। কি বললাম কেসটা? x/y এর মাথায় 0 পড়ছে মানে মান 1, x/y বা যে কোনো জিনিসের মাথায় 0 পড়লে মান 1, এর মাথায় যদি পাওয়ার 1 পড়ে তার মানে মান কিন্তু সরি x/y। ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার এগুলো পেরেছিস? এটা 8 নাম্বার। করেছিস এটা? এটা 9 নাম্বার অ্যান্ড দিস ইজ 10। ওটা 10টা তো বল পেরেছি, এটা 10। ওকে, ঠিক আছে, তাহলে এটাতে সবার আগে আয়। এটাতে কিছু নেই বেসিক্যালি, একটু ভালো করে দেখ, এখানে তোকে এই লেফট সাইডে এখানে, হ্যাঁ আরে এইগুলো জিজ্ঞেস প্রিলিমসে আগে করতো রে, এগুলো এখন প্রিলিমসে পর্যন্ত এই অঙ্কগুলো জিজ্ঞেস করে না এসএসসিতে। কি বলবো, এগুলো ম্যাথ নয়, এগুলো ম্যাথ নয়। আমি বুঝতে পারছি, এটা আমার ফার্স্টে নিজেরও হতো, তুই যেটা বলছিস না আজকে, এটা আমার ফার্স্টে নিজেরও হতো। এগুলো কি আমি পারতাম না? আমি নিজেও পারতাম না কোনো এক সময় যখন আমিও অ্যাসপিরেন্ট ছিলাম। ঠিক আছে, পার্থক্যটা হচ্ছে আজকে না এসএসসি সিজিএল এই ম্যাথগুলোকে পর্যন্ত জিজ্ঞেস করবে না। মজাটা হচ্ছে এইখানে, মানে এইগুলোকেও জিজ্ঞেস করবে না। ও এমন এমন ক্যাটাগরির ম্যাথ দেবে, তুই লাস্ট ইয়ারের পেপার তোল, এই লাস্ট ইয়ারে যে সিজিএল হয়েছে, তুই ম্যাথের স্ট্যান্ডার্ড দেখ একবার। মেন্সের বলছি না কিন্তু, মেন্সে ইজি ছিল, প্রিলিমসে বলছি। এগুলো প্রিলিমসের ম্যাথ, প্রিলিমসের ম্যাথ এত কঠিন করে এই সময়ে। কঠিন মানে কি, ব্যাপারটাকে স্ট্যান্ডার্ডাইজ করতে যায়।
স্ট্যান্ডার্ডাইজ করতে গিয়ে 40 তুলতে মুখ দিয়ে অবস্থা খারাপ, মানে রক্ত উঠে যাবে মুখ দিয়ে, এমন অবস্থা। ঠিক আছে, এই দেখ না, যেমন এই ম্যাথটা কিছু নেই, তুই যে নিচে বেস দেখতে পাচ্ছিস না, বেস দুটোকে সমান করতে হবে। এদিকে 27 পাচ্ছিস, তার মানে এদিকেও 27 করতে হবে। বুঝতে পারলাম? রাইট সাইডে 27 পাচ্ছিস, মানে লেফট সাইডেও 27 করতে হবে। তুই এক কাজ কর, এখানে 243 আছে না, তো 243 মানে কি কার? ওটা 343, অন্ধ, ওটা 343। হ্যাঁ, তা 243 কার? ভাঙো, 3 দিয়ে ভাঙো, 9 দিয়ে ভাঙছি, 4 3 7 2 9 হয়ে যাবে, 9 2 18, 18 9 7 63। তাহলে 3 3 আর এদিকে 27 পড়ে আছে। ভালো করে বোঝ, 3 3 আর এদিকে 27 পড়ে আছে। ওকে, 3 3 9 9 আর এদিকে 27 পড়ে আছে। কি বল? 27টাকে, হ্যাঁ 27টা তো ভাঙবো তো এখানে, তার মানে 3টে 3 আছে। ঠিক আছে, মানে এদিকে 2টো 3 আর এখানে 3টে 3 আছে। এবার লেফট সাইডে দেখ 27টাকে মেলানো খুব চাপের, তো তুই এক কাজ কর, লেফট সাইডে যে 27টা আছে সেটাকেও 3 করে নে। তাহলে হিসেবে আমি যেটা পাচ্ছি সেটা 3 এর পাওয়ারে 2x - 1, ঠিক আছে, কমা 3 যদি ডান দিকে ধরি, তাহলে 243-এর মধ্যে কটা 3 আছে? 1 2 3 4 5টা 3 আছে, 3^5। কোনো ডাউট এই অবধি? কোনো ডাউট এই অবধি? না। এবার একটা খুব ভালো জিনিস মনে রাখ, যদি আমাদের বেস সেম থাকে তাহলে আমাদের পাওয়ার অলওয়েজ ইকুয়াল হয়। তার মানে আমার 3 × 2x - 1 সমান 5, পাওয়ারগুলো ইকুয়াল হয় যদি বেস সেম থাকে। ইয়েস, আবার দেখ আমি দাঁড়াচ্ছি, কোনো অসুবিধা নেই, চোখটা ভালো করে চালিয়ে আরেকবার দেখে নে কী হলো কেসটা। আমি কি বললাম? বেস সেম থাকলে পাওয়ার ইকুয়াল হয়। বেস সেম আছে 3 3, পাওয়ার ইকুয়াল হচ্ছে 3 × 2x - 1 বাই এদিকে 5। ঠিক, এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে, ওটাই তোকে জিজ্ঞেস করছি, আর কিচ্ছু জিজ্ঞেস করিনি। এখানে 6x - 3 = 5, 5 আর 3 8, x সমান কত? 5 আর 3 8, x সমান 8-এর 6। ওকে, x সমান কত? 8-এর 6। এক মিনিট, 5 আর 3 8, এদিকে 6 আসছে, 3 2 6, ঠিক আছে। 243-কে ভাঙতে গিয়ে কিছুটা গন্ডগোল করেছি, জানো তো? 9 2 18 24 7 63 27, 1 2 3 4 5, 3^5, ঠিক আছে, 3^3 3 3x - 1। হ্যাঁ, কী ছিল? ও হ্যাঁ, 243-এর মাথাতে একটা কিউব ছিল রে, দেখেছিস? এই ভুলটা করলাম। তাহলে 5 × 3 চলে আসবে, যে 3টা ছিল সে তো এখানে আসবে না, তার মানে কত? 5 × 3 মানে 15 এখানে, 15 আর 3 কত? 18। 18 যদি হয় 6 দিয়ে কাটলে 3 আনসার, কাহিনি খতম। 15 আর 3 কত? 18 চলে এলো, 18/6 মানে 3। পরটায় আসছি, বল। বেসটা সমান হতে হবে, তবে কি আমরা ওই পাওয়ারগুলোকে ইকুয়াল মেরে দেবো। পরটায় ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, একটা জিজ্ঞেস করছে সামথিং কিছু একটা, সব পাওয়ার সমান আছে, লক্ষ্য কর, সব পাওয়ার বলছি, সব বেস সমান আছে। হ্যাঁ, তা বেসকে ভুল করে ঘাঁটতে যাবি না, বেস যখনই সমান থাকবে তখনই কিন্তু কি হবে, যেহেতু ফার্স্টে একটা ভাজিত আছে, ভাজিত থাকা মানে কি, আমি কি বলেছিলাম? হ্যাঁ, তার মানে শুধু ফার্স্টের এই পোর্শনটাকে যদি বলি, তাহলে 7.5 মাইনাস কত? 3/2। 3/2 মানে কত? 1.5। 3/2 মানে কত? 1.5। 1.5 যদি মাইনাস করি কত থাকে? 6 থাকে, ঠিক। আচ্ছা, তার মানে আসলো 49^6 মাল্টিপ্লাইড বাই 49^-3। গুণ থাকলে কি বলেছিলাম কি হয়? এখানে তো অলরেডি একটা মাইনাস নিয়েই বসে আছে, তার মানে 6 + -3, তার মানে কত? 3 হয়, ঠিক। তার মানে এই পুরো পোর্শনটা করে পেলাম 49^3 সমান 3√49 মাথার উপরে এক্স। এটা মানে কি? 3√49, 3 মানে এটা 49 মানে হচ্ছে 49-এর কিউব রুট করা আছে,
49-এর কিউব রুট করা আছে, যেটাকে আমি এরকম লিখতে পারি 49(3) সমান হচ্ছে 49 মাথার উপর 1/3, এটা পুরোটা মাথায় এক্স বসানো আছে। এবার ভালো করে লক্ষ্য কর, মাথার উপর আমাকে 3 আনতে হবে, এখানে অলরেডি 1/3 আছে, যে ব্র্যাকেটটাকে তুললে এক্সের সাথে গুণ হবে, ঠিক? আমি এভাবে লিখতে পারি 49^3 সমান 49^3 x/3 লিখতে পারি। তার মানে এখানে যেহেতু বেস দুটো সমান আছে, তাই আমি পাওয়ারগুলোকে সমান করতে পারি। 3 সমান x/3, তাহলে x সমান 9 অ্যান্সার। বোঝা গেল? হুঁটা আসছে না ঠিকঠাক? হ্যাঁ, মানে একটুখানি চোখটা ঠিকঠাক রেখে করতে হবে। যখনই দেখে নিলাম 49, তখনই কিন্তু আর ঘাঁটাতে যাবো না, কারণ ঘাঁটাতে গেলেই সমস্যা। অনেকে এটাকে আবার সাথে স্কোয়ার করবে, সাথে স্কোয়ার করলেই ফাঁসবে। বোঝা যাচ্ছে? পরেরটায় আসছি, পরেরটা একদম ইজি আছে। √144 মানে 12, 12 এর সাথে যোগ করো। হ্যাঁ, এই অঙ্কটা পেছন দিক থেকে হয়, এটা মাথায় রাখ, এটা এই দিক থেকে হয়, ওই দিক থেকে নয়, ঠিক আছে? 12, তাহলে 4×2=6, 8×9 1, 196 রুট আছে মানে কত কত 14। তাহলে এইখান থেকে এই পোর্শনটা পুরোটা কেটে গেল, 14 চলে এলো। 14 আবার এর সাথে যদি যোগ হয় 4×5, 1×6 7, 3 3 √3375 ইয়ে মানে হচ্ছে 15। এটা মুখস্থ রাখতে হবে, কিউব 15 কিউব মানে 3375। ওকে, কভার? ব্যাস, আবার কি। আচ্ছা চল, এবার একটা জায়গায় আমাকে যেতে হবে, বুঝতে পারছিস, এই কারণে একটুখানি মানে ডিউটি আছে আর কি, এক্সামের ডিউটি আছে। যাই হোক, তো আজকে মোটামুটি আমি এই অবধি রাখছি। কিছু মানে কি করাবো বলছিলাম আরেকটা, রিলেশনটা আমি পরের দিন বোঝাবো, ঠিক আছে? আজকে এই অবধি, আজকে এইটা করালাম সার্ট অ্যান্ড ইন্ডাইসিস। এবার তোর আরেকটা কাজ হচ্ছে যে এই যে পেপারটা যেটা আমি করালাম এক্ষুনি, এটাকে আরেকবার এক্সাম হিসেবে দেওয়া। ওখানে দেখবি রি অ্যাটেম্পটের একটা অপশন থাকে, তো সে রি অ্যাটেম্পটে ওটাকে আরেকবার করা।